আম, আমরা লাইভে গেছি স্যার। ওকে, ডান। বন্ধুরা, কেউ কেউ নিশ্চয়ই হয়তো লাইভে আছেন, আমাদের সাথে যুক্ত আছেন। খুবই দুঃখজনক ব্যাপার যে আমরা শুরু করার কথা ছিল 9টায়, কিন্তু আপনি জানেন যে আজকে ঢাকা শহরের ট্রাফিকের কি অবস্থা আপনারা সবাই জানেন কম বেশি। যারা ঢাকা শহরে বেরিয়েছেন তারা বলতে পারবেন যে আজকে আমরা কিসের মধ্যে দিয়ে গেছি। এই জ্যামের শহর আজকে মানে মহা জ্যামের শহর হয়ে গিয়েছিল, যার কারণে আমাদের আধা ঘন্টারও বেশি সময় আমরা লাইভে ঢুকতে দেরি করলাম। কামার শালাই সিনেমা যাপনের পেজ থেকে অন্য দিনের উসিলায় আজকে আমরা যুক্ত হয়েছি দ্বিতীয়বারের মতো রাউন্ড টেবিলে। আম, বন্ধুরা, যেটা বললে শুরু করতে চাই যে কামার আহমেদ সাইমন পরিচালিত এবং সারা আফরিনের প্রযোজিত আহ, আমাদের ওয়াটার ট্রিলজির এই দ্বিতীয় সিনেমাটি অন্যদিন। এই অন্যদিন সিনেমাটি ইতিমধ্যে কান, লোকার্নো, ক্যান্ডেমের মতো বিভিন্ন ফেস্টিভ্যালে অনেক অর্জন আছে, কিন্তু বাংলাদেশে এই সিনেমাটি আমরা রিলিজ করতে পারছিলাম না, দীর্ঘদিন আমরা আটকে ছিলাম। সম্প্রতি আমরা সার্টিফিকেট পেয়েছি, আর এখন আমরা আশা করছি যে খুব দ্রুতই আমাদের এই সিনেমাটি প্রেক্ষাগৃহে যাবে, দর্শকদের কাছে পৌঁছবে, দর্শক আসবেন, হলে দেখবেন আমাদের সিনেমাটুকু। সেইটাকে উছিলা করে আমরা যে রাউন্ড টেবিল করছিলাম, আজকে আমাদের এই রাউন্ড টেবিলে 5জন ডিরেক্টর, এই সময়ের খুব ক্রিটিক্যাল ডিরেক্টর, যারা এক একজনের যাত্রা শুরু হয়েছে এক এক সময়, কিন্তু তারা নানান সময় নানান জার্নির মধ্যে দিয়ে আজকে বাংলাদেশের বিভিন্ন মানে তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। আমি যদি এক করে যাই, এই যে প্রথমে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন আকরাম খান। তারপরেই আমার আরেকটু ডানে গেলেই দেখতে পাবেন আছেন রেজওয়ান শাহরিয়ার, সুমিত 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 দা। তারপরে আছেন আমাদের রাশেদ চৌধুরী, রাশেদ ভাই। তারপরেই আছেন আমাদের আসিফ ইসলাম, আসিফ ভাই। এরপরেই রয়েছেন আমাদের নুরুজ্জামান ভাই, নুরুজ্জামান ভাই। আমি এই পর্যায়ে আমি কথা বন্ধ করব, আমি একদমই মানে ব্যাক স্টেজে চলে যাব, আমি আর কথা বলবো না। এখন থেকে আমাদের এখানে কথা বলা শুরু করবে আমাদের এই ডিরেক্টররা। আমি অনুরোধ করব আপনাদের মধ্যে থেকে কে প্রথমে কথা শুরু করবেন। আমি যদি আকরাম ভাইকে একটু বলি, আকরাম ভাই আপনি একটু শুরু করেন। শুরু করা তো সবসময় একটু অস্বস্তিকর। কি দিয়ে শুরু করব? তো একটা আজকে একটা ভালো লাগছে যে সব চলচ্চিত্রকার যারা নাকি সিনেমা একটা দায়বদ্ধ শৈল্পিক মাধ্যম হিসেবে দেখে এবং আহ, তাদের সাথে বসা হয়েছে, এবং যারা নাকি আসলে ঠিক চলচ্চিত্রকে শুধুমাত্র বাণিজ্যের দেখে না, বাণিজ্য হিসাবে এটা একটা উম, গভীর শিল্প মাধ্যম হিসেবে দেখে, তাদের সাথে একসাথে বসে কথা বলছি। এটা ভালো লাগছে এখন। এটা একটা সংকট। আমরা যে ধরনের চলচ্চিত্র নির্মাণ করি তার কারণ আমাদের যে আহ, আমরা যে চলচ্চিত্রে বিশ্বাস করি, আমার মনে হয় সেটা আসলে বাজার অর্থনীতির সাথে এক ধরনের সাংঘর্ষিক। তো সুতরাং এই ধরনের চলচ্চিত্র আসলে আবার আমাদেরকে মানুষের উপরেই নির্ভর করতে হচ্ছে, মানে দেখানোর উপর নির্ভর করতে হচ্ছে, বা এটার মধ্যে পুঁজি আছে, পুঁজি যা যা কিছু সবই এটার মধ্যে আছে। সুতরাং এটা যে একটা সংকট, এটা সাধারণ একটা শিল্প মাধ্যম না, এর মধ্যে পুঁজিও লাগছে, মানে এর মধ্যে বিনিয়োগ লাগছে, এর মধ্যে দেখা যাচ্ছে এটা আবার দর্শককে দেখাতেও হচ্ছে। আবার উম, আবার চলচ্চিত্রটা বাণিজ্যিক না, এটা একটা সংকট। এই সংকট থেকে উত্তরণ কিভাবে সম্ভব, এটা আমি মনে করি এটা বৈশ্বিক সংকট, এটা আমাদের দেশ না, এটা সারা পৃথিবীতেই যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার আমাদের প্রত্যেকেরই এক ধরনের এই ধরনের সংকটের মধ্যে দিয়ে যেতে হয়। তো আমি আমি এটা আমি এখন বেশি বলবো না, আমি এখন আপনাদেরকে বলতে চাচ্ছি যে এক হচ্ছে কি আপনারা উম, আমার যারা নাকি বন্ধুরা এখানে আছেন তারা বলতে পারেন যে তাদের ছবি যাত্রাটা কি, এবং এই এই সংকটটাকে মোকাবেলা বা এটাকে কিভাবে করে আপনারা দেখেন। আচ্ছা। আম, আমি যদি বলি, আমি এখন কাজ করছি আমার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মাস্টার নিয়ে। তো মাস্টার ছবিটা আম, এখন পোস্ট প্রোডাকশনে আছে। সো আপনি যে যে চ্যালেঞ্জের কথা বললেন আকরাম ভাই, সেই চ্যালেঞ্জগুলো আমি খুব শীঘ্রই ফেস করব। তো চ্যালেঞ্জগুলোর সাথে আমি কিছুটা পরিচিত, কারণ যেহেতু আমার একটা ছবি এর আগে বাজারে এসেছে, নোনা জলের কাব্য।
তো সেই এক্সপেরিয়েন্স থেকে অনেক কিছু শিখেছি। আবার যেটা বলা হয় যে আসলে প্রত্যেকটা ফিচার ফিল্মই ইউনিক। মানে মার্টিন স্করসিসিকেও আসলে তার পরবর্তী যে ছবি, নতুন যে ছবি সে বানাবে, সেটার জন্য কিন্তু আসলে গ্রিন লাইট অর্জন করতে হয় এবং নতুন নতুন স্টুডিওতে যে শপিং করতে হয় সেই ছবিকে। আর সেখানে আমাদের বাজার ব্যবস্থা, আমাদের ইকোসিস্টেম তো অনেক আসলে এই মুহূর্তে খুবই নাজুক অবস্থায় আছে। তো আমাদের জন্য খুবই আসলে বলে না পায়ের নিচে মাটি নেই, তো ওরকম একটা অবস্থায় আমরা আছি, দোদুল্যমান অবস্থায়। তো ক্রিয়েটিভ প্রসেস নিয়ে জানতে চেয়েছিলেন। মাস্টার ছবিটার একটা পলিটিক্যাল ড্রামা। এখানে আমরা দেখতে পাই একজন আম, শিক্ষক, তিনি উপজেলা পর্যায়ে খুবই সুপরিচিত। তিনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, সমাজের সেবা করেন। তো ভালো ক্যান্ডিডেট নেই, উপজেলা পরিষদ ভালো চলছে না, তো এলাকার মানুষজন বিশেষ করে ইউথরা এসে তাকে বলে যে স্যার আপনি নির্বাচনে দাঁড়ান, আমরা আপনাকে চাই। তো তারপর দেখা যায় যে মাস্টার সাহেব তিনি নির্বাচনে দাঁড়ান এবং যিনি পুরনো চেয়ারম্যান তাকে হারিয়ে তিনি জিতে যান। এবং তারপরে আমরা দেখতে পাই যে তার চেয়ারম্যান জীবনে নতুন নতুন অনেক অদ্ভুত চরিত্র আসতে থাকে এবং তারা এক ধরনের ইল ইনফ্লুয়েন্স বা ব্যাড ইনফ্লুয়েন্স নিয়ে আসে তার মধ্যে এবং তাকে ট্রান্সফর্ম হতে দেখি। তো এই ধরনের পলিটিক্যাল ড্রামা বা পলিটিক্যাল থ্রিলার যাই বলি না কেন, যেহেতু উপজেলা লেভেলে চরিত্রগুলা ইউএনও চেয়ারম্যান, মানে কাগজে কলমে খুব একটা অ্যাট্রাকটিভ ক্যারেক্টার না, তো সেই জন্য আমার কিন্তু বেশ বেগ পেতে হয়েছে এই ছবির জন্য ফাইন্যান্সিং জোগাড় করতে। আর যেহেতু আহ নির্বাচন, তারপর লোকাল পলিটিক্স, সেগুলোকে বেশ হেড অন ট্যাকেল করেছে এই ছবিটা। সো বেশ সেন্সিটিভ। তো সেজন্য দেখা গিয়েছে যে যারা মেইন স্ট্রিম ফাইন্যান্সিয়ার তারা খুব একটা সাহস করে এতে ইনভেস্ট করতে চায়নি। তো আমাকে মানে বেশ ভালোই চড়াই উতরাই পেরোতে হয়েছে এই ছবির ফাইন্যান্সিং করতে। তো আম, আমি যদি রাশেদ ভাইকে জিজ্ঞাসা করি, আপনি যে ছবিটা নিয়ে কাজ করছেন এখন, আপনিও নির্মাণের মাঝামাঝি পর্যায়ে আছেন, আপনার প্রসেসটা কেমন ছিল? হ্যাঁ, একটা কথা তো ঠিকই তুমি যেটা বললা যে যে এই ধরনের ছবির ফাইন্যান্সিং এর কন্ডিশনটা কিরকম ভাবে আমরা আসলে আহ, পেয়ে থাকি বা সুবিধাজনক অবস্থায় আছে কিনা, সেটা আসলে কোথাও নেই। যেটা আকরাম বলছিল যে এটা একটা বৈশ্বিক সমস্যাই বটে আসলে, যে আহ, দেখা যাচ্ছে যে ইউরোপও এখন কাট ডাউন করতেছে ওভার দা আর্ট হাউস ফিল্মস অ্যান্ড মানে তাদের যে ইনভেস্টমেন্ট ছিল আগে সেটা থেকে সরে আসছে ইত্যাদি। তো আমার দেশে সে এমনিতেই চলচ্চিত্রের অবস্থা তো সংকটাপন্ন, কারণ হচ্ছে যে আমরা জানি যে এখানে মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রি রিলেটিং ইনস্টিটিউটস বা সেই ধরনের প্রতিষ্ঠানগুলো আসলে খুব ভালো মতো ফাংশন করছে না। যেমন ডিস্ট্রিবিউশন প্রসেস, তারপরে উম, এটার যে অবকাঠামোগত ব্যাপারটা, যে এটার হলের সংখ্যা ইত্যাদি মিলায় আর কি। মানে এখানে সিনেপ্লেক্স সেই সময় ধরো আশেপাশের দেশগুলোতে আমরা দেখছি যে খুব মানে সময়ের সাথে সাথে ওরা সিনেপ্লেক্সে কনভার্ট করে ফেলছে ওদের কনভেনশনাল থিয়েটার গুলোকে, সেটা তো আমাদের এখানে হয় নাই। সো ইট রিমেইনড অ্যাজ এ মানে ব্লকেজ, এবং সেইটার ভিকটিম কিন্তু এখনকার প্রজন্মের ফিল্ম মেকাররাও হচ্ছে আর কি। যেমন তোমার এই ছবি বা আরেকজন বা আমার ছবিটা, এগুলো ডিস্ট্রিবিউশন করতে গিয়ে দেখা যাবে যে সিনেপ্লেক্সের যে 4-5টা এক্সিস্টিং সিনেপ্লেক্স আছে এর বাইরে হয়তো আমরা ডিস্ট্রিবিউশনই যেতে পারবো না, মানে উই কুড নট ইভেন রিচ ফিল্মস টু টু দ্য অডিয়েন্স। তো এরকম একটা সংকটের অবস্থার মধ্যেই ছবি করা। তো সেই হিসেবে ক্রিয়েটিভ প্রসেস তো আবার ভিন্নভাবে ফাংশন করে, যে নিজের ক্রিয়েটিভ মানে পেনিট্রেশন থেকেই হয়তো আমরা বলবো যে আমাদের মতো দেশের মতো দেশে ফিল্ম মেকারদের কতটুকু পেনিট্রেশন থাকলে তারা এই কাজে উদ্যোগী হতে পারেন, এবং সেখান থেকে সেটার যথাযথ মানে আহ, ঠিক আহ, বিনিময় বলবো না, এটার যে যথাযথ মানে ডিস্ট্রিবিউশন বা প্রদর্শনের ব্যবস্থা, সেইটাও হয়তো আমরা অ্যাচিভ করতে পারি না। এটা একটা সমস্যাই বর্তমান। তো আমার মনে হয় যে এখানে এক্সিবিটর নুরুজ্জামান আছেন, উনিও হয়তো যখন বলবেন বলতে পারবেন যে ওনার মানে এক্সিবিটর বলছি যে হি ইজ অফকোর্স ফিল্ম মেকার ফার্স্ট অফ অল,
but he wanted to continue his engagement as exhibitor as well. মানে উনি যেরকম আমরা আকিকের ওসমাকের কথা জানি, ওরা থিয়েটার চেইন কিন্তু ম্যানেজমেন্ট করতে মানে তারপরে ওর মানে নিজের অকুপেশন থেকে ছবি বানানো। তো সেরকম জায়গাগুলো আসলে কিভাবে আরো মানে যথোপযুক্ত হতে পারে, সেটার একটা জায়গা হয়তো আমাদের মানে ভাবার সময় আসলে পার হয়ে যাচ্ছে। ওকে, এইটুকুই থাক, পরে আবার বলবো। হ্যাঁ, আকরাম ভাই, ব্যাপারটা হচ্ছে এটা যে আমরা জানি সবসময় যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের একটা আম, মানে ফাইন্যান্সিয়াল একটা প্রবলেম থাকে। সো এইটার আমার আসলে ক্রিয়েটিভ প্রসেসটা অনেকটুকু শেপ হয়েছে এই প্রবলেম ফেস করতে করতেই আসলে। সো আমি আসলে আমার প্রথম সিনেমা যেটা নির্বাণ, সেটা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্টলি প্রডিউস করা। এন্ড এটার আসলে আমরা একটা লোকেশন পেয়েছি আমরা প্রথমে, এবং ওই লোকেশন থেকে আমরা আসলে স্টোরি, আমরা একটা ফ্যামিলি ওন্ড একটা ফ্যাক্টরি ছিল যেটা কাইন্ড অফ খুবই সিনেম্যাটিক, এন্ড আমরা মানে প্ল্যান করলাম যে আমরা এই ফ্যাক্টরির উপর বেস করেই আমরা একটা গল্প দাঁড়া করব। সো আমি আসলে সো ইভেন আমার সেকেন্ড ফিল্ম যেটা আমি ল্যান্ড অফ প্রিন্সেস, এটাও কাইন্ড অফ আমি 8 days শুট করেছি। কারণ হচ্ছে 60% অফ দ্য ফিল্ম হচ্ছে লাইভ শুট করা হয়েছে। সো একটা ইভেন্ট চলছিল যেটা যাত্রাপালা, তো সেটাই আমি ক্যাপচার করেছি। সো এটা আসলে ওইটাই দিন শেষে আমার মানে পুরো ক্রিয়েটিভ প্রসেসটাই আসলে মানে ওই ফাইন্যান্সের জায়গাটাকে মাথায় রেখেই আসলে আমি আমার স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট থেকে শুরু করে এটার এক্সিকিউশন পুরোটাই এখন থেকে আমি এইভাবেই করছি। কারণ আই নো দ্যাট মানে আমি একটা কিছু ভাবলাম যে আমি এই গল্প বলতে চাই, এবং এই গল্প বলার জন্য একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফাইন্যান্সিয়াল ব্যাকিং লাগবে, যেটা আসলে প্রবলি ইট উইল টেক ইয়ার্স এটা রেইজ করার জন্য। সো আমি আসলে এখন আর এই অপেক্ষা প্রসেসে নেই। আমি কাইন্ড অফ আই ওয়ান্ট টু মুভ অন টু মাই নেক্সট প্রজেক্ট। সো দ্যাটস মাই কাইন্ড অফ প্রসেস আসলে। আকরাম ভাই, এটা আসলে খুব ইন্টারেস্টিং বলবো না, খুব প্রয়োজনীয় একটা আসলে আপনার আসপেক্ট নিয়ে আপনি শুরু করলেন যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যারা আমরা নিজেদেরকে দাবি করি, আমরা আসলে কোন দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট, এটা আমার মনে হয় আগে একটু নিজেদের কাছে নিজে ক্লিয়ার হওয়া খুব জরুরি। শুধু কি আমি আপনার পুঁজি থেকে ইন্ডিপেন্ডেন্ট, নাকি আমি এখানে যেটা এক্সপ্রেস করতেছি আমার নিজের সাথে অনেক কিছু আছে না, আমরা বোঝাপড়া করি, অনেক কিছু কম্প্রোমাইজ করে ফেলি। যে যখন আমি একজন প্রডিউসার খুঁজছি, প্রডিউসারের কিন্তু কিছু নিজস্ব চিন্তা ভাবনা থাকে যেটা সে আমার উপর ইম্পোজ করার চেষ্টা করে। এটা করবে, খুব স্বাভাবিক, কারণ সে আপনার এটার জন্য ইনভেস্ট করতেছে, সে ভাবছে যে এই না হলে এটা হবে না, ওটা না হলে ওটা হবে না। তো ওই প্রেশারটা যদি আমি নেই, তখন কি আমি ইন্ডিপেন্ডেন্ট থাকি কি? সো আমি শুরু থেকে চেষ্টা করছি, এবং যে নিজের যা আছে আমার সামর্থ্য যতটুকু, সেটা নিয়ে আসলে ফাইট দেওয়া উচিত। আমি একটা আপনার এখন যদি মনে করেন ছবি বানাতে আমার কথার কথা 10 কোটি টাকা লাগবে বা 2 কোটি টাকা লাগবে, আমাকে যে 2 কোটি টাকা ইনভেস্ট করবে, যে ভদ্রলোক বা যে সংস্থা, তার কিন্তু একটা টেন্ডেন্সি থাকবে অ্যাটলিস্ট টাকাটা ব্যাক করুন, তাই না? এই অ্যামাউন্টটা যত বাড়বে, সেটা আপনার মানি ব্যাক গ্যারান্টি তত কমে যাচ্ছে। তো যদি আমি মনে করি যে আমি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, আমার মনে হয় যে আমাদের প্রথম চেষ্টাটা করা উচিত যে কত কম বাজেটে কাজটা করা যায়, এবং কম বাজেটে করলে সেটা আপনার ব্যাক করা সহজ। আমি প্রথম আমি আমার ছবিটা নিয়ে কথা বলি, যে আমি আম কাটলের ছুটি শুট করা শুরু করেছি হচ্ছে 2015-তে, এবং আমি 2017-তে এটা শেষ করি শুট করা। আর আমি যেটা বললাম যে আমার থিয়েটারটা আমি শুরু করি হচ্ছে 2019-এর দিকে। ততদিনে আমার দ্বিতীয় ছবির ফার্স্ট লক শুট করা হয়ে গেছে। এটা কিন্তু এক ধরনের আপনার ওই জায়গা থেকেই যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারকে আসলে টোটাল একটা প্যাকেজ নিজের মানে পুরোটা নিজের উপরে নিয়ে নিতে হয়, যে আপনার ছবির স্ক্রিপ্ট থেকে শুরু করে এক্সিবিশন, এবং ইনফ্যাক্ট আমি এই ছবিটা একটা যেই কাজটাই প্রজেক্ট করতেছি, সেটা যদি আমি নিজেই প্রডিউস করি বা নিজেই যদি ওটার ফিনান্স পার্টটা দেখি, সেক্ষেত্রে আমার
ওই টাকাটা ফিরে না আসা পর্যন্ত আমি কিন্তু পরের প্রজেক্টে যেতে পারবো না আসলে। এটা এই না, প্র্যাকটিক্যাল না। আমরা যতই আবেগের কথা বলি সেটা প্র্যাকটিক্যাল না। তো আমার ওই ছবিটা আমি মাঝপথে এসে আমি হঠাৎ চিন্তা করলাম যে আমার এই ছবিটা আসলে আমি দেখাবো কোথায়? কারণ আমি যে ভিশন নিয়ে কাজ করছি সেটা আসলে আপনার ইউটিউবের জন্য না, কিংবা ইভেন ওটিটির জন্যও না। আমার ভিশনটা ছিল আমি একটা বড় স্ক্রিনে ছোট এক্সিবিশন করব। তো সেটার কোনো জায়গা নেই। তো আর এক্সিবিশন আমার থিয়েটারটা করা হচ্ছে, এটা অবশ্য আরেকটা গল্প, এটা হয়তো অন্য কখনো বলা যাবে যে এটা খুব প্ল্যান্ড ছিল না। আপনি একটু বলেন যে আপনার থিয়েটারটা তো অনেকে জানে না যে নারায়ণগঞ্জে আচ্ছা, আপনার যে থিয়েটারটা অল্প হয়, ছোট আমার এটা হচ্ছে যে এটারও আইডিয়া আমি একটু করি যে 2012-র দিকে আমি আমার একটা শর্ট ফিল্ম নিয়ে গিয়েছিলাম ব্যাঙ্গালোর। তো সেখানে গিয়ে আমি দেখলাম যে সেখানে অনেকগুলো কমার্শিয়াল সিনেমা হল আছে যেগুলা মোটামুটি 50 to 75 সিটের। তো আপনার ভালো প্রজেকশন, ভালো সাউন্ড, এনভায়রনমেন্ট সবকিছু দিয়ে আর কি। তো আমার কাছে তখন মনে হলো যে আমাদের এখানে যে সিঙ্গেল স্ক্রিনগুলি তখন ছিল এক্সিস্টিং, সেগুলি সবগুলোই দেখবেন যে 300, 400, 500, 600, অথচ সেখানে আপনার অডিয়েন্স কয়জন? অডিয়েন্স খুব কম। আপনার এবং আপনার যখন এত বড় একটা হবে থিয়েটার হবে, সেটা রানিং কস্ট আছে, সবকিছু মিলে সেটা আপনি করতেও পারছেন না। তো তার থেকে যদি আমি একটা ছোট সিনেমা হল তৈরি করতে পারি, যেটা সবসময় আপনার এই থাকবে আর কি, ফুল থাক, যদি ফুল থাকে দেন এটা আসলে অপারেশন কস্ট সব মিলে একটা জায়গায় আসা যায়। তো ওখানে গিয়ে আমি এটা সাহস পেলাম আর কি। আর 18-তে এসে আমার থিয়েটারটা যেটা আপনারা হয়তো অনেকেই জানেন যে প্রফেশনালি আমি একজন আর্কিটেক্ট। নারায়ণগঞ্জ একটা কালচারাল সেন্টার আমি ডিজাইন করেছিলাম, ওটা আলী আহমদ চুনকা পাঠাগার ও মিলনায়তন। তো ওটার বেসমেন্টটা আমরা আসলে জমি নিয়ে, সিটি কর্পোরেশনের প্রজেক্ট ছিল ওটা, পাশের যে ল্যান্ড ওনার আরেকটা স্কুলে তাদের একটা বিরোধ ছিল। তো একটা পর্যায়ে ওটা নিয়ে মামলা টামলা হয়, ইত্যাদি হওয়ার পরে আমাদের বেসমেন্টে ঢোকার যে জায়গাটা, সেই রাস্তাটাই আটক করে দেয়। ততদিনে আপনার হয়ে গেছে, বিল্ডিং অনেক দূর হয়ে গেছে। তো মেয়র আমাকে বারবার বলতেছিলেন যে এই প্রজেক্টটা যে আমরা করলাম, এবং ইউনো যে বেসমেন্ট খুব কস্টলি, যে এত কস্টলি একটা করলাম কিন্তু সেখানে আমার কোনো অ্যাক্সেসই নাই, যেই কারণে করা, পার্কিং এর জন্য করা, সেটা কোনোভাবে মানে একটা ওয়ার্ক করতেছে না। তো আমি লোকজনকে করবো কি, কি জবাব দেব? উনি এরকম একটা করলো, তো আমাকে বলতে এটাকে বিকল্প একটা কিছু চিন্তা করো। তো বেসমেন্টটা আমরা প্রথমে হচ্ছে কিছু আর্ট এক্সিবিশন টাইপের কিছু করলাম। আমাদের যদিও ওই বিল্ডিং এ এক্সিবিশনের জন্য আলাদা জায়গা আছে, কিন্তু কেউ ওরকম করতেছে না আর কি, রেসপন্স করতেছে না। তো হঠাৎ আমার মনে হলো যে আপনার যে র্যাম্পটা আছে, যে এরকম একটু ঢালু থাকে গাড়ি ঢোকার জায়গাটা, আমার কাছে মনে হলো যে এইটা তো আমি স্টেপ করে করে আসলে একটা থিয়েটার মতো করতে পারি। আমি ওনাকে বললাম, উনি আমাকে বললো যে ফাইন, কিন্তু আমি এটার পিছনে কোনো ইনভেস্ট করতে পারবো না। আমি বললাম তাহলে আমি কি করতে পারি? বলে তুমি কি ইন্টারেস্টেড? উনি জানে যে আমি একটু ফিল্মের ব্যাপারে আমার হচ্ছে ন্যাক আছে। তো আমি বললাম হ্যাঁ আমি ইন্টারেস্টেড। আমি কি মনে করে বললাম আচ্ছা ঠিক আছে, এটাতে আমি ইনভেস্ট করবো। এটা শুরু করার তখন আমি আসলে মাস্তুলে শুট করছি। আমার এখন যে ছবিটা চলছে মাস্তুলের আমার ফার্স্ট লক শুট করা হয়ে গেছে। আমার মে মাসের দিকে হলো, আবার পরের কাজটা করতে হলে পরের বছর মার্চ আমার লাগবে, আদারওয়াইজ ওয়েদার এবং এটা ম্যাচ করতেছিল না। তো ওই সময়টাতে আমার কি মনে হলো যে আমার ওই মাস্তুলের জন্য যেসব টাকা পয়সা ছিল সব ওটাতে দিয়ে করলাম আর কি। এবং এটা রেসপন্স কিন্তু খুব ফ্যান্টাস্টিক। এটা কত সিটের এটা? আমার 35 সিটের একটা 35 সিট। 35 সিটের আমাদের এবং ওই প্রথম আমার ওই এলাকায় ওই সারাউন্ডিংস এ প্রথম ওটা হচ্ছে আপনার আপনার সারাউন্ড সিস্টেম সহ ওই আর কি থিয়েটার। তো পরবর্তীতে যেটা হলো, আমার মনে হলো যে এটা আসলে কমার্শিয়ালি আমার রান করতে হবে, নাহলে এটা ভাইরাল হবে না। বাট আমার প্রায়োরিটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স। এবং আমি খুব প্রাউডলি বলি যে বাংলাদেশের ওই আমি ওটা চালু করার পরে এমন কোন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার নাই যার ছবি আমি দেখাইনি এখানে। ভাই আমি একটা থিয়েটার পেয়ে গেছি আমার ফিল্মের, অন্তত একটা নির্বাণের। সো ডেফিনেটলি আমরা কথা বলবো এই নিয়ে। সো যাক, এটলিস্ট একটা থিয়েটার পেয়েছি। আমি একটা জিনিস আমি
ভাইয়ের কথা তো মনে হয় শেষ হয়েছে কিনা আমি জানি না। আচ্ছা, আপনি আপনি আপনার বলেন, আমি তারপর আচ্ছা, বলছি। আমি একটা জিনিস সেটা মনে করি যে আপনি তো একটু ব্যতিক্রম এই অর্থে যে আমরা হয় দেখছি সিনেমা ঢাকা কেন্দ্রিক হয়েছে, সেন্ট্রাল কেন্দ্র করে হয়েছে, আর নয়তো বিদেশ থেকে হয়েছে, কিন্তু আপনি একটা স্থান অঞ্চল থেকে করছেন, যেটা বাংলাদেশে খুব অল্প অল্প দেখা যাচ্ছে এখন, কিন্তু খুব কম দেখা গেছে যে এখন যে নাকি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসেই না, পুরো সিনেমাটাই ওখানে বসে বানায়। এটা রাজশাহীতেও হচ্ছে, এটা আপনাদের এখানেও হচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ চেঞ্জ। আমার মনে হয় এটার সাথে প্রযুক্তির যে বিপ্লব, এটা সম্পর্ক আছে। আগে এটা খুব কঠিন ছিল এই জিনিসটা। এবং কিন্তু এমনিতে ইঞ্জিনিয়ারলি আমি যদি আমার কথা বলি, একটা জায়গায় আমি যে কাজ করছি, ধরেন আমি একটা ঘাসফুল সিনেমা করছি, তারপর খাঁচা করছি, তারপর নকশিকাঁথার জমিন করছি, এবং সাধারণত খাঁচা 47 নিয়ে, নকশিকাঁথার জমিন 71 নিয়ে, ঘাসফুল আমাদের মেমোরি 90 নিয়ে। তো আমি নিজের সিনেমাই করি, পার্সোনাল সিনেমাই করি, কিন্তু এটা পলিটিক্যাল হিস্ট্রি টিস্ট্রি মিলায় দেখা যায় যে এটা ম্যাস পিপল কানেক্টেড, এটা গণমানুষের সাথে গণমানুষের পালসের সাথে সম্পর্কিত। এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে এটা হতে পারে যে হ্যাঁ, এটার ফর্মের দিক থেকে, ল্যাঙ্গুয়েজের দিক থেকে আহ, এটা অ্যাপ্রিসিয়েশনটা নাই বলে অনেকে দেখতেছে না। কিন্তু ন্যাশনাল ফিল্মে, যে কোনো ন্যাশনাল ফিল্মে আপনার যেই বা ইন্ডিপেন্ডেন্ট ফিল্মে বিভিন্ন জায়গায় এটা আমাদের থেকে যখনই কেউ কথা বলতে আসে ফিল্ম নিয়ে, দেখবেন যে কোনো সেমিনার, তখন কথাবার্তা শুনে মনে হয় যে সিনেমাটা বুঝি আপনার দায় দেখানো। কিন্তু সিনেমার যে শুধুমাত্র দেখানো একটা কাজ না, দর্শক তৈরিও কাজ। এটা যে রাষ্ট্র এবং সমাজের একটা দায় আছে, এইটা ইগনোর রাষ্ট্র ব্যবস্থার মধ্যে। ফিল্ম সোসাইটি একরকমের করতো, অন্যরা করতো, কিন্তু এই জিনিসটা চলে গেছে। এবং এইটা যখন ওটিটি হোক, এটা যদি আপনি বলেন সিনেমা হল হোক বা বাংলাদেশ টেলিভিশন হোক, যেটাই হোক, প্রথমেই এটা যে এইটা দর্শক তৈরির এবং সমাজের যে একটা দায় আছে সংস্কৃতি এবং ইসের প্রতি, ওইটার জায়গা থেকে যেটা হওয়াটা দরকার, এইটার ধারণাটা নাই। এবং এটা যে নানা রকম প্ল্যাটফর্মে আসলে ওটা ধারণা করলে পরে এই জিনিসটাকে ফ্যাসিলিট এটা করতে পারতো। তো সিনেমা সম্বন্ধে, সিনেমা আসলে সিনেমার আমি বলবো, যদি আমাকে বলেন আমি একটু অল্প করে বলি যে মর্যাদা নাই জেনারেলি, এটা প্রায়োরিটিতে। কারণটা কি? কারণ এটা ব্যাখ্যা হয় নাই যে আসলে সিনেমাটার প্রয়োজন কি, সিনেমা আসলে কি করে। এইটার যে ব্যাখ্যা নাই, সিনেমা আসলে কি করে, এটার প্রয়োজন কি, এবং আমাদের সাথে, আমাদের সংস্কৃতি, ধর্ম সবকিছুর সাথে এটা সাংঘর্ষিক, কারণ এটা আরো তৈরি হচ্ছে যে ওরকম। তো আমার কাছে মনে হয় যে প্রথমে রাষ্ট্র এবং সিনেমার মর্যাদা এবং সিনেমা আসলে কি এবং কেন দরকার, এটা একটা পরিষ্কার ধারণা থাকতে হবে। এটা আমার ১ নাম্বার। দ্বিতীয়, আমি আরেকটা কথা বলে শেষ করি। এটার একটা জ্বলন্ত উদাহরণ, সবচেয়ে বড় উদাহরণ যেটা, সেটা হচ্ছে পৃথিবীতে যদি দেখা যায় রাষ্ট্রে কোনো রাষ্ট্রের বিপ্লবী বা এদের কারো সিনেমায় সবচেয়ে বড় ভূমিকা থেকে থাকে, তাহলে ইতিহাসে দেখা যাবে সেটা লেনিনের। রেভলিউশনের রাশিয়ান রেভলিউশনের পর লেনিনই সবচেয়ে সবচেয়ে বেশি বলছে যে সিনেমা ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আর্ট ইন দিস ওয়ার্ল্ড। মস ফিল্ম করছে, আমরা জানি ওখান থেকে তারকুলস্কি আসছে, পারাদন আসছে, এবং অনেক অন্য, মানে যেমন করে সোশ্যাল রিয়েলিজম ফিল্ম নিয়ে ওরা অনেক বাড়াবাড়ি করছে, আবার নানা ধরনের জিগাবেট্টর থেকে শুরু করে অনেক রকম আসছে। তো এইটা একটা রাষ্ট্র এবং জাতিগত ভাবে আমরা মনে করি, আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা বুঝতে পারা আসলে সিনেমা কি, এটার মর্যাদাটা কি, আচ্ছা, এটা কেন। এইটা আকরাম ভাইকে একটা জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে আমাদের দেশে তো একটা অনুদানের, সরকারি ভাবে একটা অনুদানের একটা, আমরা জানি যে মানে অনেকগুলো ফিল্ম, মানে শর্ট ফিল্ম প্রবলি এই বছর অলমোস্ট 20, ফিচার লেন্থ 10 10 প্লাস সবসময় হয়, ডকুমেন্টারি একটা বড় অ্যামাউন্ট, কিন্তু ইটস নট এ স্মল অ্যামাউন্ট, যেটা হচ্ছে বাংলাদেশের মতো দেশ, যেটা আমরা জানি যে আমরা ফাইন্যান্সিয়ালি নট দ্যাট ওয়েল অফ। তো ওই জায়গা থেকে আমরা আসলে গভর্নমেন্টের একটা সাপোর্ট সিস্টেম আছে,
কিন্তু এই সাপোর্ট সিস্টেম মানে এইটাকে আরেকটু বেটার যদি ম্যানেজ করা, যে এই ডিস্ট্রিবিউশনের জায়গাটা যেটা, এটাও কিন্তু হতে পারতো এই জায়গাটা অ্যাড করা। কারণ ইটস মোর লাইক, আমি বেশ কয়েকজনকে জানি যে যারা সরকারি অনুদানে ছবি বানিয়েছেন, এবং এটা রিলিজ দেওয়াটা কারণ হচ্ছে ওই যে লাস্ট একটা পোর্শন আই থিঙ্ক একটা আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট থাকে, যেটা হচ্ছে ওটা রিলিজ দেওয়ার আগ পর্যন্ত এটা মানে ওইটা ডিসপ্যাচ হয় না। তো কতটুকুই তারা কোনো মতে একটা একটা স্ক্রিনিং বা একবার দেখিয়ে দ্যাটস ইট, ইটস ডান, তারা ওই ওই জাস্ট ওই অ্যামাউন্টটার জন্য। কিন্তু এটা যদি সরকারি ভাবে এই জায়গার দায়িত্বটাও যদি তারা নেয়, তারা তো টাকাটা স্পেন্ড করছে, এরকম না যে তারা মানে টাকাটা স্পেন্ড করছে না। এবং ছবি দেখানোর আমি সেই দিনই আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম যে আমরা ম্যাক্সিমাম সরকারি ভবনগুলোতে বড় বড় অডিটোরিয়াম অলরেডি দেয়ার, ইনফ্রাস্ট্রাকচার ইজ অলরেডি দেয়ার, ইটস জাস্ট ম্যাটার অফ যে একটা অর্গানাইজ করে এই ছবিগুলোই, অনুদানের ছবিগুলোই দেখানোর একটা ব্যবস্থা। কারণ এগুলো আমরা জানি সিনিপ্লেক্স হয়তো বা ইন্টারেস্টেড হয় না, কারণ এটা ম্যাস অডিয়েন্সের সাথে কানেক্ট করে না, তারা তারা তাদের বিজনেস পলিসি ওয়াইজ তারা এই ছবিগুলোকে হয়তো বা গুরুত্ব দিচ্ছে না। সো মানে গভর্নমেন্টের যেহেতু অলরেডি ফেসিলিটিটা আছে, সো ইটস জাস্ট ম্যাটার অফ যে ওইটাকেই ইউটিলাইজ করে, জায়গাটাকে ইউটিলাইজ করে এবং এই ছবিগুলোকে আসলে একটা দেখানোর ব্যবস্থা। আই এম শিওর এটা এটা ইজ জাস্ট অর্গানাইজ করার দেরি। কারণ আমি অ্যাড করি আপনার হ্যাঁ, এটা হ্যাঁ, যেটা sure. আছে, এটা ইটস মানে খুব বড় একটা কনসেপ্ট। অনুদান যেটা হচ্ছে হুম, সেটা মানে কি শুধু ফাইন্যান্স করা তো আর হবে না। সরকার কেন একটা প্রডিউসার হিসেবে যে ভূমিকাগুলো আছে, শুধু টাকা দেওয়াই তো প্রডিউসারের কাজ না, তার বরং 100টা কাজের একটা কাজ হচ্ছে টাকা নিজে দেওয়া বা অ্যারেঞ্জ করা, তাই না? তো সরকার কেন সেই উদ্যোগটা নিবে না যে আপনাকে যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা যেন ব্যাক করে দেয়? কারণ এটা জনগণের ট্যাক্সের টাকা, সেই টাকাটা আমি দিয়ে দিলাম এবং সেটার আসলে কোনো আউটপুট নেই। এই অনুদান প্রথা চালু হয়েছে তো প্রায় আপনার অলমোস্ট 40 বছর। 40 বছরে যদি 40টা ঠিকঠাক মতো ছবি দর্শকের কাছে যাইতো, তাহলে কি আপনার মনে হয় না যে বাংলাদেশের যে আপনি দর্শক তৈরির কথা বলতেন, একটা দর্শক তৈরি হতো? আমি আমার থিয়েটারের এক্সপিরিয়েন্স থেকে বলি, আমার এখানে যেহেতু নিয়মিত এরকম ইন্ডিপেন্ডেন্ট ছবিগুলো আসছে, আমার কিন্তু একটা দর্শক শ্রেণী আছে। আমি জানি যে আমি যে ছবি চালাই ইন্ডিপেন্ডেন্ট ছবি, একটা সার্টেন ক্লাস তারা এই ছবিটা দেখতে আসে, তার কিন্তু আগে যাইতো না। এবং ডে বাই ডে এটা নাম্বার অফ অডিয়েন্স বাড়তেছে। তো আমার মনে হয় যে ইন্ডিপেন্ডেন্ট যদি আমরা বলি, আমাদের শুধু রাষ্ট্রের উপরে বোধহয় ডিপেন্ড করা ঠিক হবে না, আমাদের নিজেদের সেটা আমি জি এটাও বোধহয় যদি করতে একটু পারে। বলি, তারপর আমরা আপনার কাছে আমরা ফেরত আসবো। আপনার কথাটার যেটা মানে মূল গোড়াতে যে সমস্যাটা, আসলে আমরা এটা অনেক আগে থেকে এটা চিহ্নিত করে আসছি। ধরেন যে আমাদের দেশে ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের যাত্রাকাল যদি ধরি আমরা, ফিল্ম সোসাইটি মুভমেন্ট সাপোজ, যে ওখান থেকে একটা বিভিন্ন রকম দাবি দেওয়া উত্থাপন করা হইলো যে সরকারি পৃষ্ঠপোষকতার মধ্যে চলচ্চিত্র বিষয়ে কি কি ধরনের পৃষ্ঠপোষকতা সরকার ফিল্ম মেকারদের জন্য উপস্থিত করতে পারে বা তাদের করা জরুরি। তার মধ্যে ফিল্ম আর্কাইভ, এফডিসির আরো পূর্ণাঙ্গকরণ, তারপরে বিভিন্ন রকম প্রশিক্ষণ ইনস্টিটিউট, বিসিটিআই বলে আমরা এখন একটা হয়েছে দেখছি। তো এই 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 360 ডিগ্রি একটা জায়গা থেকে ফিল্মটাকে অ্যাড্রেস করতে পারা, এবং আমরা যদি উপনিবেশিক জায়গা থেকে দেখি যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এরকম ভাবেও যদি দেখি যে এটা আসলে উপনিবেশিক একটা ঘেরাটোপের মধ্যে ছিল অনেক বছর, এবং তার থেকে ওই একই ধরনের আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের আসলে একটা রাষ্ট্রীয় যাত্রা হয়তো আলাদাভাবে শুরু হয়েছে। কিন্তু একটু খেয়াল করলে দেখবো যে কোনো কোনো দেশে কিন্তু দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন রকম ফিল্ম ফাইন্যান্সিং প্রসিডিউর বা মডালিটি তাদের মধ্যে ছিল, এবং সেইগুলা তারা কিন্তু প্রপারলি হ্যান্ডেল করার মাধ্যমে এখান থেকে একটা, আমরা জানি মনি কাওল, কুমার সানি, জন আব্রাহাম, যারই নাম বলবেন, অনেকের মধ্যে এদের মধ্যে অনেক ফিল্ম মেকাররা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কিন্তু ছবি বানাইছে, এবং তারা তাদের ছবি আমরা জানি যে
সেই দেশের অন্যতম ছবি ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের অ্যাসপেক্টে যদি বলি। তো এই ফিল্ম ফাইন্যান্সিংটা থাকবেই বিভিন্নভাবে, কারণ এটা একটা শিল্পের পৃষ্ঠপোষকতা সবভাবেই করা হচ্ছে, সব সেক্টরেই করা হচ্ছে বা করা উচিত। কিন্তু এইটার যে আপনি যেটা বললেন সেটা কিছুটা ঠিকই, যে এটার যে প্রপার মেন্টরিং প্রসেসটা দরকার বা একটা ফিল্মে ফাইন্যান্সিং, এটা তো সময়ের সাথে সাথে আসলে গ্রো করছে এই নিডটা, যে একজন এখন কিন্তু আমরা এই প্রসেস গুলো বুঝতে পারি যে একটা ফিল্মকে যদি একটা গাইড বা মেন্টর একটা ইয়াং ফিল্ম মেকারের ছবিকে মেন্টরিং করে, বা প্রডিউসারের মধ্যে যদি এক্সিকিউটিভ প্রডিউসিং বা ক্রিয়েটিভ প্রডিউসিং এই উইং গুলো যেহেতু যদি প্রপারলি ফাংশন করে, তাহলে কিন্তু ছবিটার একটা আলাদা কন্ডিশন তৈরি করা সম্ভব এবং এটাকে ডিস্ট্রিবিউশন প্রক্রিয়ার বেস্ট আউটপুটের দিকে নিয়ে যাওয়া সম্ভব। তো সেইটা ঠিক মতো হচ্ছে না প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে যে তথ্য মন্ত্রণালয়, এটা আমরা অনেক বছর ধরেই বলে আসছি, এবারও আমি আকরাম কিন্তু আমরা নিজস্ব উদ্যোগে একটা সেমিনার মতো করেছি যে আসলে কিভাবে করে এটাকে একটা কমিশন বা মানে যেহেতু তথ্য মন্ত্রণালয় 100 রকম কাজ আছে, তার মধ্যে সিনেমাটা দেখা যাচ্ছে মোটামুটি একটা গৌণ দৃষ্টিভঙ্গির মধ্যে আছে তাদের, যে এটা খুব একটা অ্যাটেনশন পাচ্ছে না, বা এফডিসি নিয়ে তারা নানা রকম পরীক্ষা নিরীক্ষা করছে ঠিকই, কিন্তু ঠিক কি করলে এফডিসি মানে সংস্কার করে এটাকে আবার একটা রেভিনিউ পুনর্জীবীকরণ করা সম্ভব, হ্যাঁ, পুনর্জীবিত করা সম্ভব রেভিনিউ সেক্টরটা হিসেবে, সেটা কিন্তু আমাদের কোনো প্রপার ইনপুট বা ইয়ে নাই। কিন্তু এটার অ্যানালিসিস আছে, মানে আপনি যদি ইনভেস্টররা কেন ইনভেস্ট করবে ফিল্মে, হ্যাঁ, তো তাদের আউটলেট থাকতে হবে, তারপরে ওইটার একটা ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া থাকতে হবে, এবং এখনকার সময়ের সাথে মিলায়ে এটার যে ডিজিটাল ডিস্ট্রিবিউশন প্রসেস, হ্যাঁ, সেইটার মধ্যে দিয়ে এটাকে ডিস্ট্রিবিউশন করা, যে একটা সার্ভার বেসড নেটওয়ার্কের মাধ্যমে এবং থিয়েট্রিক্যাল সবগুলোতে চালানোর স্কোপ থাকবে। এবং আমাদের অনেক ধরনের অল্টারনেটিভ ভেন্যুজ আছে, শিল্পকলা একাডেমি প্রত্যেকটা জেলাতে একটা করে, কিন্তু মানে প্রপার থিয়েটার বলবো আর কি, অ্যাটলিস্ট যে বসে যেখানে অ্যাটলিস্ট সিনেমা দেখা যায়, এবং উইথ এয়ার কন্ডিশনিং সিস্টেম অ্যান্ড গুড প্রজেক্টর, হ্যাঁ, সাউন্ড সিস্টেম। তো সেই এই 460টা জেলার 400টা ভেন্যু তো আমরা ইউটিলাইজ করতে পারি। তো এইগুলো দেখাশোনার জন্য আসলে যে একটা নির্দিষ্ট মনিটরিং কমিউনিটি থাকার কথা, সেইটা কিন্তু ফাংশন করছে না। তাহলে আপনার এই অনুদান, তথ্য মন্ত্রণালয়ের অনুদান, শীর্ষ একাডেমির অনুদান, শিল্পকলা একাডেমি এখন শুনছি অনুদান চালু করবে শর্ট ফিল্মে। তো এই যে এই জিনিসগুলোকে একটা মানে একটা চতুর্মুখী জায়গা থেকে ডিল করা সম্ভব ছিল বলে আমার মনে আপনার হয়। কি মনে হয় না যে আপনার সিনেমাটা তথ্য মন্ত্রণালয়ে না থাকাই ভালো? হ্যাঁ, সেটা তো আমরা মানে আপনার বলছি। শিল্পকলা হচ্ছে আপনার সংস্কৃতি হুম। মন্ত্রণালয়। আপনি যে কম্বিনেশনটা বলছেন এটা আমারও মনে হয়েছে এটা খুবই পসিবল, উনি যে কিছু শুধু বলেছেন আপনার? মানে আমাদের এই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শুধু শিল্পকলা একাডেমি দিয়ে কিন্তু তৈরি করা সম্ভব, হুম, হুম। তাই না? এটা তো কিন্তু আমরা এটা আবার যখন ইন্টার মিনিস্ট্রি যে এটা আছে কোঅর্ডিনেশন, সেটার অভাবে কিন্তু এটা হচ্ছে না। হুম, হুম। ও আচ্ছা শেষ তারপরে আমি বলবো। আচ্ছা, আমার কাছে মনে হয় যে ফাইন্যান্স it's just one piece of the puzzle. Distribution it's a difficult piece, but one piece of the puzzle. Development একটা খুবই গুরুত্বপূর্ণ ফেজ ফিল্মের। তো সেই ডেভেলপমেন্ট ফেজে আমার মনে হয় আমরা খুব বেশি গুরুত্ব দেই না। ফিল্ম যখন ডেভেলপমেন্ট ফেজে থাকে, প্রজেক্ট বলি আমরা সেটাকে, তো সেই প্রজেক্টকে নার্চার করার জন্য ল্যাব এবং মার্কেট দরকার বাংলাদেশে, বিশ্বমানের বা রিজিওনাল মানের। তো সেই ল্যাব বা মার্কেটের বড়ই অভাব। তো আমি একজন ফিল্ম বাজারের গোয়ায় যে ফিল্ম বাজার হয়, সেই গোয়া ফিল্ম বাজারের একজন অ্যালাম। তো এবং আমি খুবই ভীষণভাবে এই মার্কেট আর ল্যাব সিস্টেম থেকে বেনিফিটেড। আমি এটাকে খুবই সাপোর্ট করি এবং অ্যাডভোকেট করি। আমার কাছে মনে হয় যে শুধুমাত্র এখন পর্যন্ত ঢাকা ডক ল্যাব ডকুমেন্টারির জন্য একটা কার্যকরী ল্যাব স্থাপন করতে পেরেছে, এবং শুধু ল্যাব বা মার্কেট স্থাপন করলেই হবে না। এখানে আমার কাছে মনে হয় যে রিজিওনাল এবং ইন্টারন্যাশনাল এক্সপার্টদেরকে অ্যাট্রাক্ট করার মতো ক্ষমতা থাকতে হবে সেই ল্যাব বা মার্কেটের। তো সেটা কি আমরা এখনো করতে পেরেছি কিনা ট্রু সেন্সে, সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এবং আমি মনে করি না যে শুধু যে ডিস্ট্রিবিউশন দেশেই ক্র্যাক করতে হবে। এখন কিন্তু রিজিওনাল ডিস্ট্রিবিউশন, রিজিওনাল ওটিটি
ইন্টারন্যাশনাল ওটিটি, অনেকগুলো অ্যাভিনিউ ওপেন হয়েছে। তো সেগুলো এক্সপ্লোর করতে জানতে হবে, এবং সেগুলো হয়তো সেই ওটিটির যারা এক্সিকিউটিভ, যারা ডিসিশন মেকার বা গেট কিপার যারা, তারা হয়তো আমাদের কল ডিরেক্টলি রিসিভ করবে না এই স্টেজে। কিন্তু যখন আমাদের প্রজেক্টের সাথে একজন ইন্টারন্যাশনাল এক্সপার্ট বা কো প্রডিউসার থাকবেন, তখন কিন্তু খুব ইজি হয়ে যায় আসলে আম, এই প্ল্যাটফর্ম গুলোকে রিচ করার, বা একটা সেলস এজেন্ট অনবোর্ড করাটাও ইজি হয়। তো এই মাইন্ডসেট চেঞ্জ গুলো কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে এখনো হয়নি। আমাদের ইন্ডাস্ট্রিতে অফকোর্স লোকাল যারা গেট কিপার আছে, ওটিটিতে যারা ডিসিশন নেয়, আহ, বা সিনেপ্লেক্স গুলোতে যারা ডিসিশন নেয় যে কোন ধরনের ছবি চলবে, তারা ভীষণ আনফেয়ার, কমপ্লিটলি, মানে ওখানে কোনো জাস্টিস নেই। তো যেটা আমি আমার শুরুতেই বলেছিলাম, নোনাজালের কাব্য করতে যে আমি টের পেয়েছি। তো আমরা এগুলো উতরাতে পারবো তখনই যখন ওদেরকে বুঝাতে পারবো যে ওরাই একমাত্র অপশন না, দে ডোন্ট হ্যাভ মনোপলি এনিমোর। হ্যাঁ, এখন আমাদের পুরো ওয়ার্ল্ডটাই আমাদের আসলে প্লে গ্রাউন্ড। সেটা আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট, এটা বোঝাতে পারা। হ্যাঁ, আমি এটা বলি, আমার যেটা মনে হয় একটা হচ্ছে কি যে আমরা যেটা বলতেছি এটা তো ধরেন এটা ঠিক আছে, আমরা তো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম নিয়ে বলতেছি, কিন্তু দেখা যাচ্ছে যে এটা হয়তো বা এরকম যেই ধারায় যেই স্ট্রাকচার বা যে কাঠামোর দিক থেকে আমরা কথা বলতেছি, সেটা হয়তো বা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে কিছু ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারকে তার নিজের মতো দাঁড়ানোর চেষ্টা করাবে। কিন্তু বাংলাদেশে যদি আমরা এভাবে করে চিন্তা করি যে ফিল্ম স্কুল থেকে বেরোচ্ছে এতগুলা ছেলে, অমুক জায়গা থেকে বেরোচ্ছে এতগুলা ছেলে, তাহলে এরা এটা তো এমনিতেই এই জায়গাটা ফেয়ার না, ন্যায্য না। সুতরাং এখানে তো আসলে ন্যায্যভাবে বিকাশ ঘটে না আসলে। তাহলে এতগুলা লোক যদি বের হয়, তাহলে এইটাকে তাহলে কিভাবে করে ধারণ করবে? এখন ধরেন বিভিন্ন সেক্টরে, ধরেন আমি ভারত যেহেতু আমাদের পাশে, এবং যদিও রুশ 90 দশকে রাশিয়া ভেঙে যাওয়ার পর পৃথিবীর স্ট্রাকচার অনেক বদলে গেছে, কিভাবে ফাইন্যান্সিং হতো, কিভাবে কি হইতো, এগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে। কিন্তু তারপরেও আমি বলতেছি যে ধরেন এক সময় আমরা দেখছি যে ভারতের ফিল্ম কর্পোরেশন ফিল্ম কর্পোরেশন আপনার 4000 প্রামাণ্যচিত্র তৈরি করছে, 4000 এর উপরে। এবং সেখানে সেই ফিল্ম কর্পোরেশনের সব, ওখানে সিটি কর্পোরেশনের ডকুমেন্টারি থেকে শুরু করে সব আছে, সব ধরনের ছবি টবি আছে। কিন্তু কিন্তু ওখানে আবার দেখা যায়, আমরা যদি দেখি যে বার্লিনে ইসের মকবুল ফিদা হোসেনের যে ছবিটা শর্ট ফিল্ম হিসেবে প্রাইজ পাইছিল, থ্রু দ্য পেইন্টার্স আই বা কিছু একটা এরকম নাম। তো তার মানে হচ্ছে গিয়ে ওরা মকবুল ফিদা হোসেনের মতো লোককে দিয়ে ডকুমেন্টারি বানাইছে। তারপরে আবার আমাদের এখানে ৭১ নিয়ে সবচেয়ে ভালো ডকুমেন্ট ছবিগুলোর মধ্যে যেটা একটা, 9 মান্থস টু ফ্রিডম, সুখদেবের তৈরি করা, সেটি ওটা হচ্ছে গিয়ে ফিল্ম কর্পোরেশনের প্রডিউস, আবার এনএফডিসির ভূমিকা। এবং এখানেও দেখা যাচ্ছে যে সারা, ধরেন ডাক বিভাগ, অমুক সমুক সবকিছুর টাকা কিন্তু ওখানে যাচ্ছে, এবং ওখানে নানান রকম জিনিস হচ্ছে। এখন প্রশ্ন হতে পারে যে তাহলে ইন্ডিপেন্ডেন্ট ফিল্মটা ওখানে থাকবে কেমনে? এইটা একটা কৌশলগত ব্যাপার আছে। যেরকম আমি আপনাকে একটা সাধারণ জিনিস বলি যে ধরেন আমরা যদি ইরানের মহসিন মাকবুল বাফের গাব্বে ছবিটা নিয়ে দেখি, তো গাব্বে তো আমরা সবাই দেখছি, গাব্বে একটা খুবই আমাদের খুবই পছন্দের সিনেমা। কিন্তু গাব্বের ঘটনাটা কি হয়েছে? গাব্বের ঘটনাটা হচ্ছে কি যে এটা কমিশন হয়েছিল একটা কার্পেট বানানো নিয়ে। এটার কমিশনটা হয়েছে কিন্তু এটা কার্পেট শিল্প নিয়ে। ওইটা আউট অফ দ্যাট এক তৈরি হয়েছে গাব্বের মতো সিনেমা। এবং আমার এইটা আমি বলতে চাচ্ছি এই জায়গাটা থেকে যে ইভেন ধরেন আমি একটা সাধারণ ব্যাপার বলি, আমরা নেগলেক্ট করতেছি টেলিভিশনকে। কিন্তু আপনি যদি বিবিসির ভূমিকা দেখেন, আপনি যদি এনএইচকে এর ভূমিকা দেখেন, আপনি যদি এটার ভূমিকা দেখেন, তাহলে দেখবেন যে সারা পৃথিবী, ইভেন যখন জার্মানিতে এই সংকট তো বাংলাদেশের সংকট না, যে এই সাম্রাজ্যবাদের জন্য ভারতের আগ্রাসনে সিনেমার অংশ হচ্ছে, এটা ইউরোপে হলিউড ফিল্ম দিয়ে আগে হচ্ছে। টেলিভিশন যখন আসছে তখন আরো সংকটে পড়ছে। এবং এইটাতে দেখা গেছে নিউ জার্মান ফিল্ম, যেটা আমরা যাদেরকে দেখি, উইম ওয়েন্ডার্স, হেরজগ,
বা Fassbinder। ফাসবেন্ডার, এরা কিন্তু জার্মান টিভি প্রডিউস। এবং আমরা যদি ইসের মধ্যে দেখি, পোল্যান্ডে দেখি, আমরা যদি ক্লিসকোস্কির ডেকালগ সিরিজ দেখি, সেটাও কিন্তু প্রডিউস বাই টিভি। সিনেমা হলে গেছে, তারপর টিভি গেছে। তো এরকম করে কিন্তু আমাদের ধরেন বিটিভি একটা বড় সোর্স, যেটা ভর্তুকি দিয়ে, ওটা ধরেন ভর্তুকি দিয়েই চলে, মানে ওটা টাকা নিয়ে টেনশন করার কোনো কথা ছিল না। ওটার কাজই হচ্ছে গিয়ে সিনেমা বিকাশ ঘটানো। সেখানে এটাকে প্রোপাগান্ডা টুল হিসেবে ধরেন এমনও টেলিভিশনে প্রোডাকশন আছে, যারা টিভিতে একটা ফিকশন যাচ্ছে, বিটিভিতে। এখন ধরেন শেখ হাসিনা বা কারো লাইভ যাচ্ছে, মানে ই হচ্ছে, ওইটা বন্ধ করে দিয়ে ওটা চালাচ্ছে ধরেন। তো এই যে পলিসি আমাদের, যে সিনেমাকে আমরা কিভাবে দেখি, তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে কেন, সিনেমার বিকাশ ঘটবে কিভাবে করে, বিসিটিআই কি, এইসব ক্ষেত্রে অনেক রকম। আমি একটা ছোট কথা বলে আমার এটা শেষ করি, সেটা হচ্ছে কি যে উম, কত রকম ব্যবস্থা থাকতে পারে। আমরা অনেক সিরিয়াস আলাপ করতেছি, তো এটা মজা করে বলি আমি। সেটা হচ্ছে কি যে আপনার ডেভিড লিঞ্চ মারা গেছে, বেশি দিন হয়নি, কয়েক দিন হয়ে গেছে। সেখানে ডেভিড লিঞ্চের একটা ইন্টারভিউতে, ও ও যখন ফিল্ম স্কুলে ছিল, ফিল্ম স্কুলে পরপরই সে 5 বছর ধরে ইরেজার হেড বানাইছে। আপনারা অনেকে দেখছেন হয়তো ওই সিনেমাটা। ওটা খুবই এক্সপেরিমেন্টাল একটা সিনেমা, মানে এটা বানাইতেও 5 বছর লাগছে। এটা নানা গল্প আছে, যে অত গল্পতে যাব না। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি যে, যখন সিনেমা রিলিজ দেওয়ার সময় আসছে ওই ছবিটা, তখন দেখা গেছে যে বেশিরভাগ ডিস্ট্রিবিউটর ওই সিনেমা নিবে না, কারণ এটা এত অ্যাবস্ট্রাক্ট, হ্যাঁ, এত সুরিয়াল, এত অ্যাবস্ট্রাক্ট, কেউ কোনো ডিস্ট্রিবিউটর এই সিনেমা নিবে না। এখন সেটা কি করছে, আমেরিকায় একটা ছিল, একটা টাইম ছিল, লেট নাইট শো, মানে 12টার পর থেকে শুরু। এটা অনেকেই জানে, আমি বরং কম জানি, কিন্তু বলতেছি, এইসব গল্প শুনছি। তো সকাল পর্যন্ত একটা লেট নাইট শো ওদের চলে। তখন একটা ডিস্ট্রিবিউটার 2:30 না 3টার সময় বলছে, লেট নাইট শোতে নানা রকম আর্ট হাউস সিরিয়াস ফিল্মও চলে, একটা বিগ বিগ ফিল্মও চলে। তো ওইখানে রাত 2:30 না 3টার সময় একটা টাইমে ডেভিড লিঞ্চের ইরেজার হেড রিলিজ দেওয়ার কথা চিন্তা হইলো। তারপর এটা 3 মাস পর দেখা গেল ইরেজার হেডের লেট নাইট 12টা 2:30টার সময় শোটার বিশাল লাইন। তো এটা ইন্টারভিউ নিচ্ছে, এত হিট হইলো কেন? তো ওই পয়েন্টটা আমি বলতে চাচ্ছিলাম, যে আসলে নানা রকম ব্যবস্থা হইতে পারে একটা জিনিসের, একটা সিস্টেমের মধ্যে। তো ওই জিনিসগুলো আসলে ডিস্ট্রিবিউশন সম্বন্ধে বা বিভিন্ন প্ল্যাটফর্ম সম্বন্ধে, যেমন টেলিভিশন, এগুলা সম্বন্ধে আসলে কেমনে করে এটা করবে, টাকাটা এটাতে আসবে কেমনে। জেনারেলি আমরা যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বানাই, সেটা আসলে খুবই, শুনতে 1 কোটি শুনলে অনেক অ্যামাউন্ট, আসলে তো একটা ছোট অ্যামাউন্ট। একটা কমার্শিয়াল ফিল্মে বাংলাদেশে অনুদান 15 কোটি টাকা, বরবাদ সিনেমার বাজেট 16 কোটি টাকা, সব মিলাই অনুদান 15 কোটি। তো এইগুলো আর কি, অনেক কিছু আছে। যাই হোক, তো আচ্ছা, আপনি বলেন। আমি একটু টপিক চেঞ্জ করতে হ্যাঁ, চাই। হ্যাঁ। ওকে, কারণ আপনাদের সাথে আপনাদের প্রত্যেকের কাজ দেখেছি, কিন্তু আপনাদের আসলে এরকম সুযোগ হয় না আমাদের এইভাবে একসাথে বসে আড্ডাটা। তো আমি একটু আপনাদের কাজের প্রসেসটা জানতে চাই। মানে আমি একটু যদি জামান ভাই থেকে শুরু করি, যে আমি আসলে আম কাঁঠালের ছুটির গল্প শুনতে চাই, আসলে আপনার মেকিং প্রসেসের বা এই গল্প। আমি আমারটাও শেয়ার করব, আপনি সেটা শুরু করি। আম কাটলেট ছুটি এটা আমি আসলে অনেক জায়গায় বলে ফেলছেন, আপনি শুনে নেই হয়তো। না, আমি শুনি নাই, সরি। হ্যাঁ, এটা আসলে ছিল আমার একটা ওয়ার্ম আপ, আচ্ছা, ব্যাপারটা হলো আমি অন্য একটা স্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছিলাম। তো ওকে, এবং সেটা আমার ফার্স্ট ফিচার হওয়ার কথা ছিল। তো ওইটা মানে স্ক্রিপ্ট লেখার পর আমি যেটা বুঝলাম যে এটা করতে যে অ্যারেঞ্জমেন্ট লাগবে বা যে টাকা পয়সা লাগবে, আমি সেটার জন্য কেপাবল না। এবং তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার ওই সময় টিম নাই, জাস্ট আমি আর যুবরাজ সামনে, আর কেউ নাই, আমরা আচ্ছা, দুইজন শুধু। তো ওইটা অনেক দূর আগে গেছে, একদম আপনার ট্রিটমেন্ট করে অনেক দূর। তো হঠাৎ মনে হলো যে আমরা ওইটা শুরু করার আগে একটু ওয়ার্ম আপ করে দেখি যে আদৌ এত বড় একটা মানে ফিচার ফিল্মে যেই কমপ্লেক্সিটিস আছে এগুলো হ্যান্ডেল করার মতো কেপেবল আমরা হয়েছে কিনা। তো কি করা যায়? তো ওই সময়টাতে আমার মেয়ের বয়স তখন 6। ও রাতের বেলা ওটা ঘুম পাড়ানোর সময় আপনার গল্প শোনাইতে হয়। তো গল্প তো খুব লিমিটেড, খুব বেশি গল্প তো আর জানি না। গল্পের স্টক যখন শেষ, সে আবার নতুন গল্প শুনতে চায়, একটা গল্প আবার শুনতে চায় না।
তো তখন মনে হলো যে আচ্ছা একটা কাজ করে নিজের ছোটবেলার গল্প বলতে থাকি। ওগুলি বলতে বলতে দেখলাম যে সে এটা খুব মজা পাচ্ছে। তো ঐরকম একটা সময়ে আমার হঠাৎ মনে হলো যে আচ্ছা এইগুলো যদি একটু ভিজুয়াল করি কেমন হয়? তো কোইন্সিডেন্টালি আমার ছোটবেলার এক ফ্রেন্ড, ও আবার লেখালেখি করে। ওর একটা বই পাবলিশ হয় বইমেলায়। ওই বইটা আমার কাছে আসছিল হচ্ছে প্রুফ দেখার জন্য। তো ওইটা প্রুফ দেখতে গিয়ে আমি হঠাৎ মনে হলো যে আমি যে গল্পগুলো আমার মেয়েকে বলতেছি এই সিমিলার গল্প, এবং সেখানে কয়েকটার মধ্যে আমিও ক্যারেক্টার। ঠিক আছে? তো আমাদের নিজেদের গল্প। তখন আমার মনে হলো আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা নিয়ে আমরা শুরু করি। এইভাবে শুরু। আর আমাদের ওখানের মানে অ্যারেঞ্জমেন্ট ছিল একেবারেই নগণ্য। যে ক্যামেরা দিয়ে আমি শুট করছি সেটা কেউ হয়তো স্টিল ছবি তুলতে যাবে না। একটা ডিএসএলআর, একদম বেসিক লেভেলের একটা ডিএসএলআর দিয়ে করা। তো এই ছিল আমার প্রসেস। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এখানে কিছু জিনিস প্রিফিক্স ছিল, যেটা হচ্ছে যে আমি এটা তৈরি করব মানে আসলে কয়েকটা জিনিস প্যারামিটার আগে সেট করে নিয়েছি, যেমন কোনো প্রফেশনালস থাকবে না এখানে। এবং যেহেতু আমাদের আহ, যেই সময়টাকে এখানে ধরতে চাচ্ছি, ধরেন আরো 30, 35, 40 বছর আগের কথা, ওই সময়টার আমি একটা যেন আপনার রাখতে পারি, মানে ভিজুয়াল। ভিজুয়ালটা। তো আর আরেকটা তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ওই এখনকার বাচ্চারা কিন্তু অনেক ইন্ট্রোভার্ট। আমরা যে সময়টা পার করছি ওগুলি তো আমাদের ছোটবেলার গল্প। তো আমরা যতটা ফিজিক্যালি এই ছিলাম, মানে আমাদের অ্যাক্টিভ ছিলাম, এখনকার বাচ্চারা ওটা না। তো আমি যদি কাউকে অভিনয় শিখাই ওটা করাতে যাই, তাহলে ওটা স্পন্টেনিটি থাকবে না। তো আমি চেষ্টা করলাম যে আমি যেই ক্যারেক্টার গুলা এখানে আমার রাখলাম আমার স্ক্রিপ্টে, তো এই ক্যারেক্টার গুলো আমার রিয়েল লাইফ থেকে তুলে আনা, যে ও আসলে বাস্তবে এটা করে। তো ওইভাবে আসলে তৈরি কিন্তু করা। মানে যে বাচ্চাগুলোদের দিয়ে অভিনয় করিয়েছেন তারা তো এই সময়। তারা এই সময় ওই জন্য তাদেরকে আনতে হচ্ছে এমন ব্যাকগ্রাউন্ড থেকে। হ্যাঁ, হ্যাঁ। আমার আমার সময়কার শৈশব যেটা নারায়ণগঞ্জ শহরে এক্সিস্ট করতো, এটা হয়তো এখন আপনার কোন একটা শহরে, শহরে না, একটা জেলার গ্রামে এক্সিস্ট করে। একদম হারায় গেছে সেটা কিন্তু না। হ্যাঁ। এখনো আমরা ছোটবেলায় যেই খেলাগুলো খেলতাম, এটা আমি দেখছি যে গ্রামে এখন ওরা খেলে। দেন আমি যেটা করলাম যে ওই ওই মানে ওইরকম বাচ্চা পিক করার চেষ্টা করলাম আর কি। তো ফরচুনেটলি এই ক্ষেত্রে আমাদের খুব হেল্প হয়েছে, কারণ শামীমের একটা ইয়ে আছে, আপনার পাঠাগার আছে আচ্ছা, জানেন, হ্যাঁ, হ্যাঁ। টঙ্গীতে। আর টঙ্গীতে হচ্ছে কি আপনার বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছে কর্মসংস্থানের জন্য, ওদের বাপ মা চলে আসছে। তো ওদের শৈশবটা ছিল গ্রামে। তো আচ্ছা, ওইখান থেকে আমরা ধরে ধরে আসলে পিক করি। ইন্টারেস্টিং। রাশেদ ভাইয়ের চন্দ্রাবতী কথার ইনসেপশন স্টোরি যদি শেয়ার করেন, আচ্ছা, বা প্রসেসটা কি ছিল? চন্দ্রাবতী কথা একটা আসলে দীর্ঘ যাত্রা একটা বলা যায়। কারণ মানে এমনিতে তো আমরা সবাই যেটা জানি যে আসলে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা সাস্টেইন করতে হয় অন্য কিছু করে। মানে ফুল টাইম ফিল্ম মেকিং ক্যানট হেল্প ইউ টু সার্ভাইভ, এন্ড মানে ওইটার ওইভাবে করে ওয়ার্ক করছে না আমাদের এখানে অন্তত। তো সেই কারণে মানে এই ফিল্ম বানানো সংক্রান্ত ভাবনাগুলোকে হয়তো আমরা অন্যান্য কাজের মধ্যে থাকতে পারার কারণে এটাকে সাস্টেইনিং ভাবে এই মানে টেনে নিয়ে যেতেও পারি অনেক দূর আর কি, হয়তো বা এখন মনে হয় এরকম। তো সেরকম কারণে এক ধরনের রিসার্চ প্রক্রিয়া ছিল অনেক দিনের, যে প্রথমে তো ডিগিং থ্রু ইওর ওন সয়েল, যে আসলে আমাদের এখানকার মানে একজন নারী কবি, তার কথা বলার, তার বিষয়ে নিয়ে ছবি, এবং সেটাও মানে প্রায় 400 বছর আগের। হ্যাঁ, এবং আহ, কেবল নারী কবি না, আসলে তিনি একটা দৃষ্টিভঙ্গিরও একটা মারাত্মক একটা পরিবর্তন এনে দিয়েছিলেন সোসাইটিতে, যে এখন তাকে স্বীকার করা হয় প্রথম নারীবাদী কবি হিসেবেও আসলে। তো এই সব মিলে যে একটা মানে মানে একটা কালচারাল গ্লোরি, বা যেটা আসলে ময়মনসিংহ গীতিকার মধ্যে দিয়ে অনেক অনেক আগে থেকে আমরা জানি যে এটা আমাদের লিটারারি হেরিটেজ সাপোজ। তো সেখানকার একজন মানে ট্রু ক্যারেক্টার তাকে পোর্ট্রে করা, এবং সেই যে পরিবেশ প্রতিবেশের মধ্যে তাকে কাজ করতে হয়েছে সেইটাকে একটা উদ্ঘাটন মানে আবিষ্কার করার মতো সেরকম একটা ব্যাপার তো ছিল, যেটা আসলে হয়তো বা রিসার্চ অনেকখানি হেল্প করছে এই কাজে। আর কিছু কিছু জিনিস তার চিহ্ন রেখে যায়, যেটা আমরা মানে বিভিন্ন ফিল্মের কাজে দেখি, যে হয়তো কোনো স্থাপনা, হয়তো সেই কবির লেখা,
সেই কবির আমরা যখন প্রথম ওকে মানে ওর ওয়ার অ্যাবাউটস খুঁজতে যাই, তখনই দেখি যে ওই ধরেন নেত্রকোনার গ্রামের দুই পাড়ে আসলে মনসা পূজা চলছিল। এই সময় তার চন্দ্রাবতীর লেখা রামায়ণটা ভেসে আসছে। তার মানে একটা 400 বছরের স্মৃতিবাহিত সাহিত্যকৃতি কিন্তু এখনো মানুষের জনস্রোতের মধ্যে আছে। তো তখন একটু একটু করে ভরসা হয় আর কি, যে এরকম তাহলে নিশ্চয়ই এটা যেহেতু এখনো একটা জীবিত স্ট্রিম, হয়তো এটা নিয়ে একটা কাজ করা যেতে পারে, মানে কাজটা করাই যাবে হয়তোবা, এরকম একটা ভাবনা। আর আমাদের সাথে জয়েন করছিল খুবই ইয়াঙ্গার, কিন্তু আমি বলবো যে প্রমিজিং অ্যান্ড ট্যালেন্টেড ক্রু। কারণ উম, মানে ওরকম একটা আসলে কম্বিনেশনও ছিল টিমটার, যে টিম স্পিরিট যদি বলি, যে সবাই আসলে ইন্সপায়ার্ড টু ওয়ার্ক অন সামথিং উইচ ক্যারিজ আওয়ার মানে কন্ডিশন আর কি। তো ওইটা একটা ছিল বটে। না, আমি আরেকটু প্রশ্ন করি আপনাকে, কারণ আমি আমি নিজে ক্যামেরা অপারেট করি, সো আমি ডিওপি। তো আমি প্রথম যখন আপনার ট্রেইলারটা রিলিজ হলো, প্রথম জিনিসটা যেটা খুব স্ট্রাইকিং আমার কাছে লেগেছে, দ্য ভিজুয়াল হুম। সাইড অফ ইট। আপনার ডিওপির সাথে আপনার ব্রিফিংটা কেমন ছিল বা কি ছিল, এটা একটু যদি বল- হ্যাঁ, ওইটা তো একটা লম্বা প্রক্রিয়া আসলে হুম, ছিল। বলবো কারণ কি, যে এটা আসলে আমরা এভরিডে বেসিসে ডেভেলপ করেছি। আচ্ছা। তো মানে মানে দ্য সিরিয়াল প্রসেস অফ ডুইং ইট, যে আপনাকে লোকেশন দেখা, সেইটাকে আবার ফিট ইন করলো কিনা আপনার কন্ডিশনের মধ্যে, ওইটা করা। তো আমরা একটা কোর টিম কিন্তু সবসময় এই কাজগুলো জয়েন্টলি করছি, এবং সেখান থেকে আমরা ভিজুয়াল ডিজাইনটা কিভাবে ডেভেলপ করতে পারি, সেইটা আমাদের আর্ট ডিরেকশনে ছিলেন তরুণদার মতো সিনিয়র আর্টিস্ট, আবার খুবই ইয়াঙ্গার সাদ্দাম খন্দকার জয়, যে আসলে খুবই ক্রিয়েটিভ, পরে অনেকগুলো ছবিতে কাজ করছে ফিচার ফিল্মে। তো ওইটা একটা আমাদের একটা কনফিডেন্স গ্রাউন্ডও ছিল বটে, যে আমরা হাউ উই কুড ডেভেলপ আওয়ার কন্ডিশন আর কি, হ্যাঁ, এরকম মানে একটা। বাংলাদেশ তো এখন মানে ভিজুয়ালি অনেকটুকু, মানে 400 বছর পুরনো গল্প বলার ওই লোকেশন, কারণ সব জায়গায় কোথাও না কোথাও ইলেকট্রিক পোল বলেন বা হুম মোবাইল টাওয়ার, কিছু হুম না হুম কিছু হুম। there is obstruction, so সে এটা must be very difficult. হ্যাঁ, উই কুড ফাইনালি ফাইন্ড সাম ভিলেজেস, যে ফাউন্ড সাম ভিলেজেস যেখানে আসলে ইলেকট্রিসিটি ছিল না। ওকে। তো ও, ওরকম একটা সীমান্তবর্তী so, হয়তো অনেক দূরে আউটস্কার্টে চলে যেতে হয়েছিল আর কি, এগুলো একটা বিষয় ছিল। interesting. তো এইটা একটা, আর আমার একটা গ্রেটার ইন্টারেস্ট ছিল আসলে টু dig through and to connect it to the contemporary generation, যে আমাদের এখনকার প্রজন্মের মানুষের সাথে আসলে আমাদের ঐতিহ্যগত কানেকশনটাকে একটু কানেক্ট করার চেষ্টা করা আর কি, যে আমাদের এখানেও মানে এমন সাহিত্য হয়েছে বা এমন লেখক ছিল যারা আসলে ওই সময় হয়তো ইউরোপ আমেরিকা তো ওরকম লিটারেচারের সন্ধান বা ওরকম প্রোগ্রেসিভ কন্ডিশন আমরা পাচ্ছি না, যে এটা একটা এপিককে চ্যালেঞ্জ করতে পারে। হ্যাঁ, রামায়ণের মতো একটা 1000 years established মানে যেটাকে মেল শোভেনিস্ট এপিক বলা হচ্ছে, সেটাকেও চ্যালেঞ্জ করছেন এরকম একজন লেখিকা ফ্রম দ্য ভেরি ইস্ট বেঙ্গল পার্ট অফ আওয়ার্স। হ্যাঁ, তো সেটা আমার ধারণা হয়তো বা এটা ভুল প্রমাণিত হতে পারে, কিন্তু আই বিলিভ যে এটা অনেক ইয়াঙ্গার ফিল্ম মেকার বা অডিয়েন্সকে কানেক্ট করেছে, তারা পার্সোনালি আমাকে যা জানাইছে। তো সেটা একটা উদ্দেশ্য পূরণের মতো, যে আই ওয়াজ এবল টু কানেক্ট অডিয়েন্স বিহাইন্ড। সুমিত, আপনার কাছ থেকে শুনবো নোনা জলের কাব্য। আমার আমার সিনেমাগুলো আসলে লিভড এক্সপেরিয়েন্স থেকে আহ, সেগুলোর জন্ম হয়। নোনা জলের কাব্যর শুরুটা সেই সিডর পরবর্তী সময়ে, আমি তখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আইবিএ থার্ড ইয়ারে খুব সম্ভবত। তো তখন আমাদের একটা সেমিস্টার ব্রেকে আমরা জাস্ট টুরিস্ট হিসাবে যাই আহ, দক্ষিণবঙ্গে, আচ্ছা। কুয়াকাটায়। তো অথচ তার কয়েক মাস আগে কিন্তু সিডর হয়ে গেছে এবং মহা ধ্বংসযজ্ঞ তখন হয়েছে এবং অনেক মানুষ হতাহত হয়েছে, অনেক সার্ভাইভার্স ওই ওই টুরিস্ট বাবেলের বাইরে। তো আমি, আমার টুকটাক ফটোগ্রাফির নেশা ছিল, আমি ক্যামেরা নিয়ে ডান বাম সমুদ্র তীর ধরে হেঁটে গেলাম। তো তখন দেখলাম যে জেলে পাড়া গুলো ছোট 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 ক্লাস্টার, তো তারা আবার কিভাবে ঘুরে দাঁড়াচ্ছে, নতুন করে আবার তাদের ঘর বাড়িগুলো বানাচ্ছে। তো বলে না, একটা ইমেজ থেকে অনেক সময় একটা সিনেমা হয়। তো ওরা যে ডিঙি নৌকা নিয়ে সাগরে যায়,
সে 3টা ঢেউ ক্রস করে, তো থার্ড ঢেউটা সবচেয়ে বড় ঢেউ হয় আচ্ছা। জোয়ারের সময়। হুম, তো আহ, সেই ঢেউটা যখন ক্রস করে নৌকাটা প্রায় 90 ডিগ্রি খাড়া হয়ে যায়, মনে হয় যে এই বুঝি ডুবে গেল। আচ্ছা, okay. তো ওই ইমেজটা আমি তুললাম এবং 2008-এ তোলা সেই ইমেজটা আমার মাথায় থেকে গিয়েছিল। 2008 8-এ। তো তারপর আমি যখন ফিল্ম স্কুলে পড়ি, নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে টিশ স্কুলে, সো সেখানে আপনার যখন আমাদেরকে প্রফেসররা চ্যালেঞ্জ দিল যে তোমাদেরকে একটা ফিচার ফিল্ম স্ক্রিপ্ট নিয়ে আসলে বের হতে হবে, তো তখন আমার মাথায় ওই ইমেজটা ব্যাক করলো। আমার সবসময় একটা ইচ্ছা ছিল যে ওই কমিউনিটিতে কোনো একটা গল্প বলবো। তো তারপর তো নোনা জলের কাব্যের কথা সবাই জানে যে কিভাবে এটার জার্নিটা আনফোল্ড করেছে। আবার নোনা জলের কাব্যের সাথে আমার এখন যে আমি যে দুইটা ফিচার নিয়ে কাজ করছি, এই দুইটা একদম কানেক্টেড। Okay. যেমন একটা ফিচার ডকুমেন্টারি এখন পোস্ট চলছে, এটার নাম হচ্ছে তুফান আইতেছে। Okay. তো যেই জেলে পল্লীতে আমরা শুট করেছিলাম সেখানে 22 ঘর জেলে থাকতো, তারা আমাদের হোস্ট আচ্ছা, ছিলেন। okay. তো আমাদের সিনেমার শুটিং এর 1 বছর পর কোভিড ইয়ারে ওদের ঘরবাড়ি ভেসে যায়। আম, এবং ওরা তারপর উদ্বাস্তু হয়ে যায় ওই পরিবারগুলো। তো তারপর আমি আবার তাদেরকে ট্রেস করি যে ফ্যামিলি গুলো এখন কোথায়, কারণ ওরা তো আমার এই ছবির পেছনে মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অনেকে ছবির ক্যামেরার সামনেও ছিল, আপনারা দেখেছেন হ্যাঁ, যে হ্যাঁ। অনেক অনেক নন প্রফেশনাল অ্যাক্টর ছিল, তারা হ্যাঁ, কিন্তু সবাই জেলে। ও আচ্ছা, ওই গ্রামের যে দৃশ্যগুলো জি, জি, জি। ওগুলো, আচ্ছা। তো তারপর ওই ফ্যামিলি গুলোকে আমি আবার রিট্রেস করে তাদেরকে নিয়ে আমার আবার একটা 3 বছরের জার্নি, সেটা হচ্ছে তুফান আইতেছে। যে ওরা কিভাবে আবার ওদের নতুন করে ঘর আচ্ছা। বানাচ্ছে। So এটা কি আসলে মানে ডকুমেন্টারি, ফিচার ডকুমেন্টারি। আচ্ছা, তো নোনা জলের কাব্য যেখানে শেষ হয় তুফান আইতেছে সেখানে শুরু। okay. আবার এই জেলেদের ঘর পাওয়া নিয়ে ডকুমেন্টারি বানাতে যে ওদেরকে যেহেতু একটা প্রসেস বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে, ইউএনওর কাছে দৌড়াদৌড়ি করতে হয়েছে, চেয়ারম্যানদের কাছে দৌড়াদৌড়ি করতে হয়েছে। তো সেগুলো আমি চাক্ষুষ দেখেছি যে ইউএনও চেয়ারম্যান বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের মানুষগুলো আহ, কিভাবে তাদের যাদেরকে সার্ভ করার কথা তাদের তাদেরকে আসলে কমপ্লিটলি ইগনোর করে, এবং ইটস ভেরি সেলফ সার্ভিং সিস্টেম। তো এই সিস্টেমিক ইনজাস্টিস গুলো কাছের থেকে দেখলাম, এবং তারপর মনে হলো যে ইউএনও চেয়ারম্যানদেরকে নিয়ে আমার আরেকটা সিনেমা বানানো উচিত। সেখান থেকে মাস্টার, ইন্টারেস্টিং। একটা থেকে আরেকটা মানে খুবই কানেক্টেড। একটু আকরাম ভাইয়ের কাছে যাই। আপনার সাথে আপনি না, 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 আমি আপনার কাছে একটা হ্যাঁ। মানে আমি এটা জানতে চাই আসলে, কারণ ঘাসফুলের কথা আমি জিজ্ঞাসা করব, কারণ ওই সময়টা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ আমি কনস্ট্যান্টলি আনসার খুঁজছিলাম যে বাংলাদেশের সিনেমা বা আমি যেই ধরনের সিনেমা হয়তোবা ভবিষ্যতে বানাবো তখন চিন্তা করছিলাম। তো ওটার সাথে আমি মানে ঘাসফুল যখন যখন দেখলাম, দ্যাট ওয়াজ এ বিগ কি বলবো বুস্ট ফর মি। তো এইটার প্রসেসটা আমি একটু জানতে চাই। আমি তো 3টা সিনেমা করছি, একটা ঘাসফুল, একটা খাঁচা আর নকশিকাঁথার জমি। আমি একটু যদি আগে থেকে বলি তাহলে আমি প্রথম যখন ফিল্ম বানাই সেটা একটা শর্ট ফিল্ম ছিল অধ্যায় নামে, আচ্ছা, 16 মিলিমিটারে। বেবি ভাই ক্যামেরা করছেন 96, আমার 22 বছর বয়স। 96 22। ঠিক আছে। তো আহ, তো তখন সিনেমার প্রতি একটা ভালোবাসা, মানে আমরা সিনেমাকে তখন আলাদাভাবে নানা কারণে সত্যজিৎ রায় তো আমাদের এখানে সবাই দেখছে সেই জায়গাটা থেকে, বা অন্যান্য আরো ফিল্ম মেকারদের দেখে ফিল্ম একটা আর্টের মিডিয়া হিসেবেও দেখা শুরু হয়েছে। কারণ তার আগে আমরা তো আমার ইন্টারেস্ট একই সাথে পাই প্যারালাল টাইমে বা আরেকটু আগে থেকে লিটারেচার এবং আর্ট বা টেক্সট, আমি কিন্তু একসাথেই আমার ইন্টারেস্ট। মানে আমার সিনেমার অনেক অনুপ্রেরণা আসলে টেক্সট, লিটারেচার এগুলাও। তো ঘাসফুলের সময় মানে এই 96-এও আমি আসলে যেই বিষয়গুলা রিলেশনশিপ, ফ্যামিলি অথবা আহ, মানুষের টানাপোড়েন, একটা জনপদের মানুষের যে শাশ্বত ব্যাপারগুলা যেগুলো সবসময় থাকে, তার মা, ছেলে, ফ্যামিলি, এগুলোর ব্যাপারে আমার সবসময়, এবং এগুলাকে যেহেতু এইটা একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে কি যে আমি অনেক বেশি, যখন আমি ঘাসফুল করি ততদিনে আমি অনেক বেশি ফর্ম নিয়ে কনসিয়াস হয়ে গেছি। আমার মনে হয় এটা আপনাদের একটুখানি দেখলে মনে হবে যে এটা স্টাইলাইজড, এটা ফর্মের একটা ব্যাপার আছে। হ্যাঁ, এইটা। তো আমি অনেক ফর্ম নিয়ে
ইন্টারেস্টেড ছিলাম, টেম্পোরালিটি, ফর্ম, এবং সেই সময় আমার এটা তো যে বুটিক সিনেমা নামে আমার কাছে চলে আসছে, এবং আমার ধারণা চ্যানেলে প্রডিউস করে নিজেও বুঝে নেই ওরা কি কি বানাইছে যে সময়। কিন্তু এইগুলা একটা ব্যাপার ছিল। আর একই সাথে সেই সময় আমি মার্কেস পড়তেছিলাম অনেক, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস পড়তেছিলাম, এবং ঘাসফুল যদি আপনি যে দেখেন তাহলে দেখবেন এখানে যদিও নানা রকম মেমোরি, স্মৃতি বিস্মৃতি, নস্টালজিয়া, যেগুলা খুব গুরুত্বপূর্ণ ব্যাপারে ওখানে। তো সেগুলাকে আবার আমার ৯০ দশকের টাইমটাকে একটা সোনাটার মতো একটা জায়গা থেকে দেখা, মানে নস্টালজিয়াটাকে। তো এগুলা অনেক এফেক্ট করতেছিল। এটা পার্সোনাল এট এ টাইম। আবার এট এ টাইম এই যে এগুলা নিয়ে কাজ করতেছে, এবং বেসিক্যালি কয়েকটা আ কয়েকটা চিন্তা বা থিম ঘুরে, ঘুরে অনেকদিন পর্যন্ত আমার আসছে। তার মধ্যে আ লেজিমেন্ট, ইললেজিমেন্ট চাইল্ড, বৈধতা, অবৈধতা, এবং একই সাথে আবার সেক্সুয়াল ট্যাবু আমাদের ৯০ দশকের। এবং ওখানে আপনি দেখবেন যে কিন্তু অদ্ভুত, অদ্ভুত জিনিস আছে। ওখানে পাগল আছে, ফকির আছে। আপনি ঘাসফুল যদি দেখেন তাহলে দেখবেন ওখানে একটা পাগল আছে, একটা ফকির আছে। তারপর একটা প্রেগন্যান্ট হয়ে যাওয়া, আম আ প্রি ম্যারিচুয়াল সেক্স এ প্রেগন্যান্ট হয়ে যাওয়া আছে। এবং একটা ক্যারেক্টার যে প্রোটাগনিস্ট, যে মেইন ক্যারেক্টার, সে আবার পানিতে ডুবে মারা যায়। কিন্তু এই জিনিসগুলো না সময়ের আমাদের সময়ে এগুলো সবই ছিল। এটা বন্যার দেশ। বন্যা হইতো, আমাদের বন্ধুরা পানিতে ডুবে মারা গেছে। সব আনসাং হিরোস। একজন আরেকজনকে পানিতে ডুবে বাঁচাইতে গিয়ে মারা গেছে। তারপর কেউ কারণে এগুলা নিয়ে আমরা কথা বলি না। কেউ যদি কোন কারণে প্রেগন্যান্ট হয়ে যায় 90 বা বিফোর ম্যারেজ, এইটা কাউকে বলে বোঝানো যাবে না যে এটার ফিয়ারটা কেমন। এটা মানুষ কত লোনলি হয়ে যায়। এটারে আমি হয়তোবা খুব সহনীয়ভাবে দেখাইছি যেন একসেপ্ট করে নেয় সোসাইটির মধ্যে ব্যাপারগুলাকে। কিন্তু এবং এটা এক ধরনের উইশফুল জায়গা থেকে একটা ডিজায়ার, যেন আকাঙ্ক্ষা তৈরি, একটা পিসনেস তৈরি করা ব্যাপারগুলা নিয়ে। তো সেগুলো আমি ক্রিয়েট করছি। কিন্তু কোন না কোনভাবে ঘাসফুল আসলে আমাদের ৯০ দশকের মেমোরি এবং আমাদের মধ্যে যা জিনিস ঘটছে বা এটা হইছে সেটারই এক ধরনের পোয়েটিক ভাবে একটা প্রেজেন্ট করার একটা ব্যাপার ছিল। তো সেইটার আমার পছন্দ, সেই জায়গাটা থেকে, এবং ততদিনে আমার এক ধরনের অপছন্দও তৈরি হয়ে গেছে ফিল্মের স্টাইলে। তো সেটা একটা ব্যাপার ছিল। সেইগুলা আ কাজ করছে। আর অনেক কিছু ব্যাখ্যা করা ফিল্ম নিয়ে কঠিন। কারণ আমার কাছে মনে হয় যে সিনেমা তো ব্যর্থ। মানে it's a ambiguity, এটা তো আপনিও লিনিয়ার না তো কোন কিছু। There are so many things. আমরা যেহেতু অনেকদিন পর ছবি বানাইতে পারি, কারণ আমাদের ওই সুযোগ নেই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেই ছবিটা আমি আজকে বানাচ্ছি, কোন না কোনভাবে এটা ৮ বা ৯ বছর বা ১০ বছর ধরে এটা আপনার চিন্তায় লিঙ্গারিং, হ্যাঁ, এনিথিং। তো এই আরকি এগুলা আছে। আ পরে বলবো না অন্য কথা বলবো। ঠিক আছে। এবার আপনারটা বলবেন। আমারটা বলবো, আমার তো শুনতেই ভালো লাগছে। আমি আবার হ্যাঁ, তাও বলেন। ওকে। নির্বাণের স্টোরিটা বলি যে আমরা কিভাবে স্টার্ট করলাম। সেটা হচ্ছে আসলে আমাদের নির্বাণ তৈরি করার কথা ছিল না। আমরা ২০১৯-এ একটা ফিচার লেন্থ স্ক্রিপ্ট রেডি করি। সেইটা চৌরাস্তা, এবং এটা কমপ্লিটলি ঢাকা শহরের খুবই ক্রাউডেড প্লেসে পুরো গল্পটা বেস করা। তো এটার জন্য আমরা খুব কষ্ট করে ফাইন্যান্স অলমোস্ট রেডি করলাম আমরা। কিন্তু তারপর আসলে হচ্ছে কোভিড। সো কোভিড আসার পর আমরা তো কমপ্লিটলি মানে এই গল্পে অন্তত কাজ করা যাবে না কতদিন সেটা আমরা কেউ জানতাম না। যে ইটস অল লকডাউন, এবং এটা এত পাবলিক প্লেস ওরিয়েন্টেড ছিল, বাসের ভেতরে, আহ, ঢাকা শহরের বস্তির ভেতরে গল্পটা বেস করা। সো একেবারে মানে যতগুলো রেড ফ্ল্যাগ আছে আর কি সবই ছিল মোটামুটি এই স্ক্রিপ্টে। সো আমরা খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, স্পেশালি আমি এবং আমার রাইটার প্রডিউসিং পার্টনার আনোয়ার ভাই। আমরা দুইজনই খুবই মানে আমরা পুরো প্রি প্রোডাকশন এভরিথিং ওয়াজ ডান, কিন্তু তারপরই এই লকডাউন এন্ড এভরিথিং। সো এটা আমরা একটু ওয়েট করলাম। তারপর লকডাউন একটু ইজ হলো, আমরা আবার স্ক্রিপ্টটা হাতে নিলাম। নেওয়ার পরই হচ্ছে সেকেন্ড ওয়েভ। তো তারপর আমরা ভাবলাম যে না, এটা এই আমাদের স্ক্রিপ্টটা হাতে নেওয়ার সাথে একটা কোভিড এর একটা নিশ্চয়ই কোনো ধরনের সম্পর্ক আছে। তো আমরা এটা কমপ্লিটলি শেলফ করে দিলাম। আমরা খুবই আপসেট ছিলাম, এবং আমরা আসলে গাজীপুরে একটা ফ্যামিলি ওন
একটা ফ্যাক্টরি যেটার উপরে থাকার জায়গা, গাজীপুর একটা খোলামেলা জায়গা। সো আমরা ভাবলাম যে আচ্ছা আমরা কয়েকদিন গিয়ে জাস্ট রিল্যাক্স এ বিট, এটা কাজ হবে না, অন্য কিছু নিয়ে ভাবি। তো ওই ফ্যাক্টরিতে গিয়ে আমরা দেখলাম যে ওই ফ্যাক্টরিটা এত চমৎকার একটা লোকেশন এন্ড কমপ্লিটলি কন্ট্রোলড একটা জায়গা। So আমরা ভাবলাম যে, এবং ইটস নট জাস্ট আমরা যে যারা বিহাইন্ড দ্য ক্যামেরা ছিলাম আমরা আপসেট ছিলাম না, ইভেন যে কাস্ট যারা ছিল তারাও খুবই আপসেট ছিল যে ফিল্মটা হচ্ছে না। সো আমরা তারপর ওখান থেকেই আমরা প্ল্যান করলাম যে ওয়াই নট এই ফ্যাক্টরি বেসড এই কিছু একটা আমরা করি, যেটা আমরা খুবই কন্ট্রোলড ওয়েতে আমরা কাজ করতে পারবো এবং খুবই লিমিটেড অ্যাক্টার্স, আমাদের যে সাপোর্টিং কাস্ট তাদের মানে কমপ্লিটলি সরিয়ে দিয়ে আমরা জাস্ট কোর যে কাজ ছিল 4 জন তাদের নিয়ে আমরা একটা গল্প ডেভেলপ করলাম। উই অনলি হ্যাড 3 পেজেস অফ স্ক্রিন প্লে, খুবই এক্সপেরিমেন্টাল একটা কাজ। আমরা আসলে আনটিল এডিট করার আগ পর্যন্ত আমরা আসলে মানে এটা আদৌ কোনো একটা ছবি হবে কিনা সেটা জানতাম না। ইটস জাস্ট আমরা ভাবলাম যে ইট উইল বি আ প্র্যাকটিস, যদি না হয় দেন ঠিক আছে আমরা একটা প্র্যাকটিস করলাম, আর যদি হয় তাহলে ইটস ভেরি গুড। সো ওইভাবেই আমাদের যাত্রা শুরু। এবং ওই ফিল্ম আপনারা কখনো দেখলে ক্রেডিট লাইনে আমি অনেক জায়গায় এম্বারেস ছিলাম যে আমার নাম কতবার দেব। সো আমি অনেক জায়গায় নিজের নামটা so আমি আসলে মানে আমি নর্মালি আমার প্রজেক্ট গুলোতে আমি ক্যামেরা অপারেট করি, আমি এডিট করি, ডিরেক্ট করি, and then costume to art, everything pretty much আমরা 3 জন ছিলাম ক্যামেরার পেছনে। 100% ন্যাচারাল লাইটে শুট করা, রুমের মধ্যে প্র্যাকটিক্যাল লাইটস, আর ন্যাচারাল আউটডোরে কমপ্লিটলি ন্যাচারাল। তো আমাদের আসলে টাকা খুব কম ছিল, কিন্তু আমাদের সময় ছিল। সো আমরা উই ওয়েটেড ফর দ্য কারেক্ট টাইম, কারেক্ট লাইট। আমরা জাস্ট ওয়েট করেছি এবং ওভাবেই আসলে মানে ইট ওয়াজ এ প্রসেস অলমোস্ট 2 ইয়ার্স ইট টুক আস, কারণ আমরা 1 বছর অলমোস্ট অন এন্ড অফ আমরা শুট করেছি। আর 1 বছর আমাদের পোস্টে সময় লাগলো, কারণ আমরা আসলে এটা একটা সাইলেন্ট ফিল্ম। সো আমরা আসলে সাউন্ড নিয়ে কিভাবে এটা ডিল করব আমরা খুবই লস্ট ছিলাম। তো শেষ পর্যন্ত সুকান্ত মজুমদার উনি এই দায়িত্বটা নিলেন এবং হি ডিড ওয়ান্ডারস। সো দ্যাটস ইট প্রিটি মাচ নির্মাণের গল্প। তো এখন আমাদের নুরুজ্জামান ভাই আপনার সেকেন্ড ফিল্মের গল্প শুনি। সময় অনেক হয়ে গেছে। হ্যাঁ, সময় কি আমাদের হ্যাঁ, আসলে সেটাই। কি আমাদের এটা কি মনে হয় almost শোটা বোধহয় আমরা কি সারা রাত হলে ভালো হতো। হ্যাঁ মানে আমাদের আমার মনে হয় আমাদের আবার একসাথে অন্য হয়ে বসা দরকার। হ্যাঁ হ্যাঁ এটা ডেফিনেটলি ছবিও একসাথে দেখা দরকার, হ্যাঁ একসাথে সিনেমা দেখা দরকার। হ্যাঁ। আমার মনে হচ্ছিল যে আর সবার ছবি যদি দেখে এমনি গল্প করা যায়, আর এত সিরিয়াস সব সময় এমনিকে একটু আরাম করে কথা বলা হয় না। আর আমি একটু ছোট করে just আমার কথা শেষ করে দিই, আমার যেহেতু সময় কম। আমার খুব ভালো লাগতেছে যে এটা শুনে এবং কথা শুনে সবার জার্নি গুলা। এবং একটা সময় আমাদের তো এটা এক ধরনের, আমরা তো একই ভাষায় কথা বলি, কারণ আমরা তো একই দেশের বাসিন্দা, সেটা হচ্ছে সিনেমা। তো আমাদের ল্যাঙ্গুয়েজ তো একই ভাষার, এবং ভাষার বাইরে থাকলে যেরকম হাসফাস লাগে, আমরাও কিন্তু যদি নিজেদের লোকদের মধ্যে কথা না বলি আমাদেরও কিন্তু সমস্যা হয়। এবং এইটা আমার কাছে মনে হয় যে এই যে ফিল করা নিজের লোকদের মধ্যে আসছি, এটা একটা অন্যরকম কমফোর্ট। সেটা আমার মনে হয় নাবিকরাও যখন একসাথে হয় আমার মনে হয় ওরাও একটা কমফোর্ট পায়, যে সমুদ্রের একটা জগৎ। তো আমি এটা একটা ব্যাপার যে একটু বসা যায়। আর আরেকটা জিনিস আমি যেটা মনে করি যে একটা সিনেমা এক ধরনের, আমার মনে হয় আমরা একমাত্র, ছোট করে বলি যে আমার মনে হয় যে এতদিন ধরে এত ঝামেলা এত কষ্টের পরেও আমরা আসলে সিনেমার সাথে কেন আছি। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় সিনেমা একটা অল্টার জীবন, এটা ড্রিম। হ্যাঁ, যত এই পৃথিবী বিটার হয়, যত রকম সমস্যা হয়, আমরা ততই ফ্যান্টাসি ওটার মধ্যে বাঁচি। এবং আমার সিনেমার মধ্যে দেখা যায় অনেক রিয়েলিজম, আমি কিন্তু রিয়েলিস্টিক না, সো কল্ড। আমার সিনেমা কিন্তু সো কল্ড রিয়েলিস্টিক না। এবং এইটা আমার মনে হয় যে ড্রিমটা বেঁচে থাকে ফিল্মের মধ্যে এবং আমাদের জার্নির মধ্যে দিয়ে।
এবং এটাই আর কি যে স্বপ্নের জয় হোক এটা আমি বলতে পারি। আচ্ছা, আকরাম ভাই শুরুতে একটা কথা বলেছিলেন যে আম, সমাজকে আহ, মনে হয় বোঝাতে হবে যে সিনেমা আসলে কেন গুরুত্বপূর্ণ। তো আমার কাছে মনে হয় যে একজন ফিল্ম মেকারকে তার লাইফ টাইমে তার নিজেরও একটা বোঝার জায়গা তৈরি হতে হবে যে সে যে ফিল্মটা বানাচ্ছে সেটা কেন গুরুত্বপূর্ণ, মানে সেটা কি এফেক্ট ফেলছে অডিয়েন্সের উপর। তো আমার ক্ষেত্রে এরকম একটা খুবই একটা পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স আছে যেটা খুবই মেমোরেবল। সেটা আমার আমার মানে কনফিডেন্সকে অনেক স্ট্রেনদেন করেছে ওই ওই এক্সপিরিয়েন্সটা। আমি যখন নোনা জলের কাব্য নিয়ে গঙ্গামতির চর যেখানে আমরা শুট করেছিলাম সেখানে আবার ফেরত যাই একদম কমপ্লিট ফিল্মটা নিয়ে, এবং সেখানে আমরা বড় আপনার 16 ফিট দীর্ঘের একটা বড় পর্দা টাঙিয়ে সেখানে 3 পেয়ার সাউন্ড সিস্টেম করে একটা মানে একটা থিয়েট্রিক্যাল মক আপ করেছিলাম আর কি। তো সেখানে 1000 জেলে এবং তাদের পরিবাররা এসে ছবিটা দেখে সাগরের পাড়ে। তো এবং যে গ্রামটার গল্প ওরা দেখছে সেটা আর এক্সিস্ট করে না, মানে ওই যে 22 ঘর জেলে যারা একসাথে থাকতো সেটা কিন্তু ততদিনে বিলীন হয়ে গেছে, ওটা ওখানে আর নাই। তো তারা আবার ওই যে তারা কিভাবে তাদের লাইফটা, তাদের ডেইলি লাইফ শুরু হতো, কিভাবে শেষ হতো, কিভাবে আনফোল্ড হতো একটা দিন, সেটা তারা আবার দেখছে বড় পর্দায়। তো সেটা দেখে যে তারা ইমোশনাল হচ্ছে, তো সেটা আমি কাছের থেকে দেখেছি, এবং সেই যে যে দেখলাম আমি এবং যে কি এফেক্ট ফেলছে তার উপর। এবং সেই অডিয়েন্সে আপনার মহিলারা ছিলেন, ছোট বাচ্চারা ছিলেন, সবাই পরিবার নিয়ে এসেছিলেন। তো ওইটা আমাকে ভীষণ ভাবে নাড়া দিয়েছে আসলে, মানে সিনেমা যেটা আপনি বললেন যে অল্টারনেট একটা রিয়ালিটি, এবং একটা স্বপ্নের জায়গায় আসলে নিয়ে যায় মানুষকে। এবং আমাদের ডিস্ট্রিবিউটাররা আমাদেরকে আসলে যেতে দেয় না এই 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 মানুষদের কাছে, কিন্তু যখন আমরা ডিস্ট্রিবিউটরকে অ্যাভয়েড করে পাশ কাটিয়ে যখন আসলে যাই ছবিটা নিয়ে, তখন কিন্তু মানুষ আমাদেরকে দারুণভাবে এমব্রেস করে নেয়। তো আমার কাছে মনে হয় যে এই এক্সপিরিয়েন্সটা সবার হওয়া উচিত, সব ফিল্ম মেকারের। গেট কিপারদের জন্য ওয়েট না করে মাঝে মাঝে চেষ্টা করা উচিত গেট দিয়ে আসলে ঢুকে পড়া। কাঠের ছবি কিন্তু এখনো হচ্ছে, স্ক্রিনিং এ আছে। আচ্ছা, বিভিন্ন স্কুলে চলছে। ও ওকে, আমরা আমরা এটা একটা অল্টারনেটিভলি এটা চেষ্টা করতেছি, এবং এটা যথেষ্ট ভালো কাজ করছে। আচ্ছা, মানে আপনি স্কুলে স্কুলে হ্যাঁ, স্কুলে মানে স্কুলে আমার তিনজন আছে, ওরা গিয়ে প্রজেক্টরদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছে, এবং ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। এবং আমার মনে হয় যে আমরা আমাদের ছবিগুলো যে তারক মাসুদ যেমন সিনেমা ফেরিয়াল হয়েছে, আমাদের অল্টারনেটিভ নাই বলে আমার মনে হয় আসলে। আর আরেকটা জিনিস হচ্ছে আমি শেষ সেটা বলতে চাই যে আক্রমণের শুরু থেকে যেটা বলছিল যে আমাদের অডিয়েন্স দরকার, বা এই ছবিগুলো আমার মনে হয় যে আমাদের দুটো সমস্যা। এক নাম্বার হচ্ছে কন্টিনিউটি নাই। আজকে আকরাম ভাই ছবি বানালেন, 1 বছরের মধ্যে এই সিমিলার কোয়ালিটির একটা কোনো কাজ নেই। লোকজন কিন্তু আসলে আপনার একটা কন্টিনিউটি না থাকলে এই জিনিসটা ভুলে গেছে। আর আরেকটা জিনিস আমাদের আপনি 90s এর কথা বলেন, 90s এ কি কেউ চিন্তা করছে যে ঢাকা শহরে ফুল বিক্রি হবে? এখন তো ফুলের একটা বিরাট বাজার তৈরি হয়েছে। তো ওয়াই নট, আমরা আশাবাদী হতেই পারি মনে হয়। হ্যাঁ, এটার আহ, জায়গাটা হচ্ছে এটা যে আমার কাছে মনে হয় যে অডিয়েন্সকে আসলে এডুকেট করার একটা ব্যাপার একটা আছে, কারণ অ্যাপ্রিসিয়েশন। হ্যাঁ, কারণ মানে বাংলাদেশের ম্যাস অডিয়েন্সের এক ধরনের সিনেমা, মানে সিনেমা থেকে তারা এক ধরনের এক্সপেকটেশন আছে যে there will be a beginning, mid, climax. আজকাল তো মাল্টিপল ক্লাইম্যাক্স হয় সিনেমাতে। সো এর বাইরেও যে এক ধরনের সিনেমা আছে বা এটা এক্সিস্ট করে, বা আমরা বাংলাদেশে এই ফিল্ম মেকাররাও বানাচ্ছি এই ধরনের সিনেমা, এইটাও তাদের আসলে জানা উচিত। এবং এই যে ডিফারেন্ট ফ্লেভারের সিনেমা দেখার যে একটা অভ্যাস, দর্শক কিন্তু এটা চায়। হ্যাঁ মানে আমার মনে হয় যে দর্শক এটা চায়, শুধু আমাদের কাজ হচ্ছে তাদের কাছে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ তো তাদের কাছে মানে এটা আসলে যেটা বললাম, একটা কন্টিনিউয়াস প্রসেস হওয়া দরকার। এবং দর্শক না দেখলে তো বুঝবে না যে এরকম একটা ফিল্ম এক্সিস্ট করে, বা তাই না? এই ধরনের ফিল্মও হতে পারে, হতে হতে পারে, পারে। সেটাই। হ্যাঁ, তো ফিল্ম তো আসলে দর্শকের এক ধরনেরই একটা প্রিসেট যে সেটা না, মানে, এবং আমি এটা আমি অনেক সময় দেখি যে এটা আমি আমার একটা অবজারভেশন যে আম, ছবিটার যেই ছবির
ট্রেইলার এডিট করা হয়, বা আমাদের যে এই ধরনের সিনেমা যে একটা মার্কেটিং এর কমপ্লিটলি অন্যভাবে এটা করতে হয়, রাদার দেন আবার একই ছকে ফেলে ওইভাবে একটা ট্রেইলার এডিট করা হয়, যেটা অডিয়েন্সের এক্সপেকটেশন হয়ে যায় হচ্ছে তার ছবি হয়তোবা সে ওই ধরনেরই একটা ফাস্ট পেস ফিল্ম সে এক্সপেক্ট করে। যখন সে হলে যায়, গিয়ে দেখে সিনেমাটা আসলে ওইটা না, তখনই সে বলা শুরু করে এটা সিনেমা না, এটা নাটক, বা এটা এটা হয় নাই। কারণ তার ট্রেইলার এক ধরনের, এইটাও আসলে ইটস অ্যানাদার, কি বলবো, একটা একটা প্রসেস, যেটা হচ্ছে এই ধরনের সিনেমা আমাদেরও একটু সতর্ক হতে হবে যে আমাদের ট্রেইলার যেন ফিল্মকে রেপ্রেজেন্ট করে, রাদার দেন এক ধরনের একটা ফাস্ট পেস ট্রেইলার আমরা এডিট করলাম, করে দর্শক মনে করলো যে এটা কথাটা যেন মনে না হ্যাঁ হ্যাঁ সেটাই তো। কারণ তাদেরও এক্সপেকটেশন অন্য একটা জায়গায় যায়, সো এইটাও আসলে একটা কনসিডারেশনে আমাদের থাকতে হবে, আই গেস। একটা আমার কাছে একটা জিনিস মনে হয় যে আসলে আমি তো এগুলো চিন্তা করি না আসলে কাজের সময় যে কতজন দর্শক ছবিটা দেখবে বা কিভাবে করে কানেক্ট করতে পারবো, কারণ একটা ক্রিয়েটিভ ইন্সপিরেশন বা একটা পেনিট্রেশন তো থাকেই ধরেন একজন ফিল্ম মেকারের। তো এইটা যতই প্রতিবন্ধক সময়ে থাকুক বা যতই ধরেন আমি 2বার সরকারি অনুদান পাওয়ার পর 3য় বার আর পাবো না বা আরেকজন পাবে না, কিন্তু তাই বলে কি ফিল্ম মেকিং বন্ধ থাকবে বা আছে কিনা? বা ইয়াঙ্গার গ্রুপ অফ ফিল্ম মেকার্স যারা অনেকেই আছে যারা নিজেদের উদ্যোগেই কিন্তু ফিচার ফিল্ম তৈরি করছে এখন। হ্যাঁ, এবং ওই রকম 2-3জন ক্রু নিয়ে তারা, যেরকম আমরা শুনলাম আসিফের কাছে বা নুরুজ্জামানের কাছে, এই প্রক্রিয়া কিন্তু অনেকেই ছবি বানাচ্ছে এবং আমাদেরকেও হয়তো ওই ধরনেরই কোনো রাস্তায় আবার ফেরত আসতে হবে আর কি, যে যখন পুঁজি থাকবে না এটার ব্যাপ্তি বা আদৌ সরকারি পৃষ্ঠপোষকতা থাকবে না, তখন কি ছবি আর হবে না? বা এতদিন যে ইনস্টিটিউট ছিল না, আমরা কি আহ মানে নিজেদের জন্য যে প্রশিক্ষিত হওয়ার যে প্রক্রিয়া, সেটা কি বন্ধ ছিল? সেটা তো ছিল না। বা আমরা সবাই আসলে গ্লোবাল যে সিনেমা ভিলেজ সেটার তো অধিবাসী অন্তত। আর এখানে দর্শকের ব্যাপারটা হচ্ছে দর্শককে এডুকেট করতে যাওয়ার চেয়েও আমার মনে হয় যে যেসব পরিসরের কথা আমরা আজকে আলাপ করলাম, যে বিভিন্ন রকম অল্টারনেটিভ ভেন্যুস বা সিনেমা, বরং দর্শকের যেখানে দর্শক আছে শিল্পের বিভিন্ন মাধ্যমে সেখানে পৌঁছে যাওয়া, যেটা আমাদের পূর্বসূরীরাও, এখানে তারেক মাসুদের কথা উঠলো বলি, জিনিসটা আরো জোরালো ভাবে, আমার ছবি কিন্তু আমি ইউনিভার্সিটি গুলোতে আলাদা করে দেখাইছি এবং সেইখানকার যেটা নুরুজ্জামানও বলছিলেন যে ওর ছবির সাবজেক্টিভিটির কারণেই বাচ্চাদের পছন্দের জায়গা বা ইউনিভার্সিটির অডিয়েন্সের অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা কিন্তু ডিফারেন্টলি আই হ্যাভ এনজয়েড, যে তারা অন্য নানান অ্যাঙ্গেল যেটা এতদিন জেনারেল অডিয়েন্স হয়তো বা জিনিসগুলো আরেক রকম ভাবে করেছে, সেখানে এখানে তাদের ইন্টারাকশনের প্রক্রিয়াটা ডিফারেন্ট ছিল। তো সুতরাং আই এম নেভার হোপলেস। আর সিনেমা ফিল্ম মেকাররা আসলে এত কিছু ভাবে না যে ছবিটা কোথায় চলবে, কতদিন থাকবে, ব্যবসা করবে, তাহলে তো আর ওরকম হতো না। হ্যাঁ, যে এরকম ফিল্ম ইন্ডিপেন্ডেন্টলি সাস্টেইন করতো না। তো এইটাই আমার মনে হয় যে ইট উইল সাস্টেইন। না, খুবই ভালো লাগলো আজকের এই আড্ডায় পার্টিসিপেট করতে পেরে। তো আমি আহ, আশা করব যে অন্যদিন খুব শীঘ্রই আসবে, সে কামনায় আমি শেষ করছি আজকে। ধন্যবাদ। সিনেমা অন্যদিন। আমার খুব ভালো লাগলো আজকে এমনি কথা বলে, এবং একটা জিনিস আমার খুব যেটা আমার বিদায় নেওয়ার আগে বলতে চাই বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আহ চলচ্চিত্রে আমরা যেমন করে এটা আমরা সবার কথা থেকে যেরকম বুঝতে পারতেছি যে একটা ব্যক্তির উদ্যোগ নিয়ে তো থাকবে, আসলে ব্যক্তি যে সিনেমা বানাইতে চাচ্ছে তার ওই পরিমাণ ভালোবাসা বা জীবনের মাঝখানে সিনেমাটা না থাকলে এমনিতে সে কন্টিনিউ করতে পারবে না, এটা কঠিন জার্নি। এটা তার এমনিতে থাকতে, কবি যেরকম করে যদি না কবি হয় সে লিখবে না, সেটা একটা বাস্তবতা। কিন্তু আবার আরেকটা বাস্তবতা হচ্ছে কি যে সামাজিক পরিসরে এই জিনিসটা বিকাশ ঘটানোর জন্য যা যা অন্যান্যদের যে এটা লাগে ওটাও লাগে, দুইটাই একসাথে হইতে হবে, নইলে আসলে এটা
আহ, যাওয়াটা কঠিন। এটা আমার মনে হয় যে সবার দুইটা জায়গাতেই কাজ করতে হবে। এবং একটা কথা আমি বারবার বলি, যেটা হচ্ছে ম্যাস পিপল ছবি দেখবে কি দেখবে না, রাশিয়ার কৃষকরা টলস্টয় পড়ে। তো এটা এটা যে অ্যাপ্রিসিয়েশন তৈরি করার ব্যাপার আছে, তো এইটাই আমি বলতেছি যে এটা একটা আমরা সবাই মিলে দুইটা কাজই করবো, ফিল্মও বানাবো, আবার এটার সামাজিক আন্দোলনটার দিকেও মনোযোগ দিতে হবে। ধন্যবাদ। সিনেমার যে অন্যদিনের কথা বলা হচ্ছে, সিনেমা মানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের, সেটার ক্ষেত্রে আমার মনে হয় আমরা সবার ছবিটা বানাবো, কিন্তু আমাদের যেটা হচ্ছে যে আসলে সবাই মিলে একটা ইকোসিস্টেম তৈরি করতে হবে। হয়তো দেখা গেলো যে সুমিত মার্কেটিং এ ভালো, সে হয়তো অন্য আরেকজন নিজেরটা তো করবে, অন্য আরেকজনেরটা। আমি হয়তো এক্সিবিটর, আমি হয়তো নিজের ছবি দেখানোর পাশাপাশি আরেকজনেরটা। সবাই মিলে আসলে একটা ইকোসিস্টেম তৈরি করতে হবে, আদারওয়াইজ আমাদের কিন্তু মোটামুটি ফাইট করতে হচ্ছে যে আপনার মেইন স্ট্রিম কমার্শিয়াল ছবির সাথে। তো ওটার মতো আমরা ঠিক ওই একই অ্যাপারাটাস ব্যবহার করে আসলে আমাদের ছবিগুলো কাজ করবে না, আমাদেরটা আমাদের মতো করে করতে হবে। অল্টারনেটিভ যেহেতু ফিল্ম বলছি, তো অল্টারনেটিভ, এটা সবকিছু অল্টারনেটিভ হতে হবে। তো এবং সেই ক্ষেত্রে যে আমি যেটা বললাম যে সবার যে যার এক্সপার্টিসের জায়গা থেকে যদি আমরা ইউনাইটেড হতে পারি, দেন ইট উইল ওয়ার্ক। এবং সাউন্ড ভাইয়ের জন্য শুভকামনা, কারণ আপনার উসিলায় আসলে সবাই কথাগুলি বলতে পারলাম। থ্যাংক ইউ। হ্যাঁ, আমিও একই কথা বলবো যে আসলে মানে সবাই যে আমরা এখানে বসতে পেরেছি, মানে আমি আপনাদের কাজ দেখেছি, আপনাদের ফিল্ম দেখেছি, কিন্তু আপনাদের সাথে ওইভাবে ব্যক্তিগতভাবে পরিচয় ছিল না। সো এটা আসলে মানে আমি একেবারে, কিন্তু আমাকে যখন বলা হলো যে এখানে এই টেবিলে বসার জন্য, আমি কিন্তু মাইন্ডসেট এটাই ছিল যে আমি স্টুডেন্ট হয়ে বসবো, আপনাদের কাছ থেকে শুনবো এবং শিখবো। থ্যাংক ইউ। আহ শেষ করে দেন আপনি, শেষ ক্লোজিংটা আপনি করে দেন। হ্যাঁ, হ্যাঁ, আজকে সবাই আমরা খুবই এনজয় করলাম যে এটা তো আসলে খুবই রেয়ার অপরচুনিটি যে একসাথে আমাদের এতগুলো বন্ধু একসাথে আমরা বসতে পারছি এবং উই ট্রাই টু ডিসকাস অ্যাবাউট আওয়ার ওন ওয়ার্ক বা অন্যদের কাজ নিয়ে আমাদের ভাবনা ইত্যাদি সবকিছু মিলিয়ে। তো আমি মনে করি আহ, আহ, স্প্যানিশ ভাষায় একটা কথা আছে যে শিল্পীরা হচ্ছে সার্ভিদার বা এরকম কিছু বলে ওরা, যে সমাজের সেবক। বেসিক্যালি সাহিত্যের মধ্যে যেরকম সমাজের একটা মিররিং হয় বা প্রতিচ্ছবি আসে, সিনেমাও এর বিচ্ছিন্ন কোনো শিল্প না। এটাও মানে জীবন ঘনিষ্ঠ এবং জনমানুষেরই শিল্প। তো এইটা মানুষের ক্রাইসিস, মানুষের এক্সিস্টেন্স, এটার সাথে মানে সংযুক্ত আর কি। এটা যতদিন থাকবে ততদিন হয়তো আর্ট থাকবে বা শিল্প চর্চা থাকবে। আর প্রতিবন্ধকতার মধ্যে কাজ করে যাওয়া, এটাই তো আসলে মানে রীতি। আমরা যত গুরুত্বপূর্ণ লেখক, শিল্পী, ফিল্ম মেকার যাদের চিনি, তারা তাদের কারোরই আসলে বেড অফ রোজেস এর মতো জীবন ছিল না। তো আহ, সেইটাই আমি মনে করি যে যারা এই জীবন বেছে নিবে ফিল্ম মেকারের বা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারের, তাদের এই প্রক্রিয়াতেই আসলে এক্সিস্ট করতে হবে। Thank you.